আচ্ছা, তাহলে হচ্ছে প্লুরা। ঠিক আছে, আমাদের কি আজকের টপিক লাংস এন্ড প্লুরা। আচ্ছা, প্রথমে প্লুরা সম্পর্কে আমি একটু বেসিক কথা বলে আসি। প্লুরা আসলে কি একটা সেরাস মেমব্রেন। সেরাস মেমব্রেন জিনিসটা কি, আমাদের বডির মধ্যে যতগুলো ক্যাভিটি আছে, মেইনলি বডি ক্যাভিটি, সেই বডি ক্যাভিটির লাইনিং করবে যে মেমব্রেন গুলো, সেগুলো হচ্ছে সেরাস মেমব্রেন। এবং এদের যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এরা একটা ধরনের এপিথেলিয়াল সেল দিয়ে তৈরি, সেটার নাম কি মেসোথেলিয়া। আমরা যখন হিস্টোলজি পড়বো তখন জানতে পারবো যে আমাদের বডিতে চার ধরনের টিস্যু আছে। চার ধরনের টিস্যু আছে। একটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু, কানেকটিভ টিস্যু। এখন এই চারটা টিস্যুর মধ্যে এপিথেলিয়াম যে টিস্যুটা, এটা বিভিন্ন ধরনের টিস্যু হয়ে থাকতে পারে। তবে এদের জায়গা বিশেষে বিশেষ বিশেষ নাম দেওয়া হয়। যেমন যখন ব্লাড ভেসেলের কথা বলি, তখন ব্লাড ভেসেলের যে লাইনিংটা থাকে আমরা জানি এদেরকে কি বলে, এন্ডোথেলিয়াম। তাহলে আসি, আমরা কি বলছি, এপিথেলিয়াম কি একটা একটা টিস্যুর টাইপ, তাই তো? এই টিস্যুর টাইপটা যখন ব্লাড ভেসেলে চলে আসবে, ব্লাড ভেসেল মানে ভেইন, নার্ভস, আর দেখা যাবে যে তোমার লিমফেটিক্স চ্যানেল, এইসব ক্ষেত্রেও আসছে কিন্তু। এইসব ক্ষেত্রেও দেখা যাবে যে লিমফেটিক, তারপরে হচ্ছে তোমার ভেইন এবং আর্টারি, সরি নার্ভ না, ভেইন এবং আর্টারি, এদের কি থাকবে, এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম। আর আমি যেটা বললাম সেরাস মেমব্রেন, এদের লাইনিং নাম কি হবে, সেরাস মেমব্রেন তোমাদের কোথায় কোথায় থাকে, এটা হচ্ছে বডি ক্যাভিটির সব জায়গায় থাকবে। এদের হচ্ছে মেসোথেলিয়াম বলবো, মেসোথেলিয়াম। এবং এই এন্ডোথেলিয়াম এবং মেসোথেলিয়াম উভয়ই হচ্ছে একটা বিশেষ টাইপের এপিথেলিয়ামের পার্ট। এপিথেলিয়ামকে তো আবার হচ্ছে ক্লাসিফাই করা যাবে, তাই না? তো এপিথেলিয়ামকে ক্লাসিফাই যখন করব, তার মধ্যে প্রথমে যাচ্ছি সিম্পল সিম্পল স্কোয়ামাস। সিম্পল স্কোয়ামাস টাইপ অফ এপিথেলিয়াম হচ্ছে মেসোথেলিয়াম। তাহলে আমরা কি জানতে পারলাম, যে আমাদের বডি ক্যাভিটিকে যারা ঘিরে থাকে, বিভিন্ন মেমব্রেন প্রোটেকশন দেয়, তাদেরকে আমরা সেরাস মেমব্রেন বলি সাধারণত। এদের হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য কি, এদের লাইনিং হচ্ছে মেসোথেলিয়াম দিয়ে লাইন করা থাকে, যেটা একটা সিম্পল স্কোয়ামাস টাইপের সেল লেয়ার। আর হচ্ছে আর একটা জিনিস জানবো, সেটা হচ্ছে এরা সেরাস ফ্লুইড সিক্রেশন করে। সেরাস ফ্লুইড, এই জিনিসটা কি, এটা হচ্ছে একটা স্লিপারি থিকেন ফ্লুইড, যেই ফ্লুইডটা হচ্ছে আমার যে বডি ক্যাভিটি গুলোর মধ্যে যখন সিক্রেট হবে, এই হওয়ার কারণে তারা হচ্ছে দেখা যাবে যে বডি ক্যাভিটির মধ্যে কি কি থাকে, বিভিন্ন অর্গান থাকে, তারা হচ্ছে বিভিন্ন ধরনের মুভমেন্ট করার চেষ্টা করবে। এই মুভমেন্ট গুলোর কারণে যে ফ্রিকশন তৈরি হওয়ার কথা, এই ফ্রিকশন প্রিভেন্ট করাই হচ্ছে আমার এই সেরাস ফ্লুইডের মেইন ফাংশন। তাহলে এইটুকু ছিল আমার সেরাস মেমব্রেন সম্পর্কে প্রথমের যে জ্ঞানটুকু। এরপর আসি কি কি সেরাস মেমব্রেন আছে আমাদের বডিতে। এক নাম্বার, আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা কি, প্লুরা। প্লুরা এক নাম্বার। দুই নাম্বার থাকবে হচ্ছে প্লুরা কাকে আবরণ দিয়ে রাখে, লাংসকে। দুই নাম্বার থাকবে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম কাকে আবরণ দিয়ে রাখে, হার্টকে। শুধু পেরিকার্ডিয়াম বলাটা ঠিক হবে না, এটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম, কারণ পেরিকার্ডিয়ামে আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, সেরাস পেরিকার্ডিয়াম। এর জন্য আমরা সেরাস পেরিকার্ডিয়াম বলবো, যেটা হচ্ছে পরে জানতে পারবা তোমরা আগে সামনে গেলে। তারপরে আর একটা ফাইনালি পাচ্ছি কি, পেরিটোনিয়াম। এগুলো সব অ্যাবডোমিনাল অর্গানকে তোমার কভারিং দিয়ে রাখে, অ্যাবডোমিনাল অর্গানস, যেটাকে আমরা ভিসেরাও বলে থাকি। তোমরা তো নাম শুনেছো, ভিসেরা। এগুলো হচ্ছে ভিসেরা। ভিসেরা কি, আচ্ছা একটা সাইড টপিক, ভিসেরা কি, ভিসেরা কি, যারা দেখছো একটু আমাকে চ্যাটে জানাও, হোয়াট ইজ ভিসেরা। ভিসেরা বলতে কি বোঝো, অর্গান আর ভিসেরার মধ্যে পার্থক্য কি? আর আরেকটা যে সেরাস মেমব্রেন থাকবে আমাদের বডিতে, সেটাকে হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস লেয়ার অফ, টিউনিকা ভ্যাজাইনালিস। এই জিনিসটা কি, এটা হচ্ছে আমার টেস্টিসের তিনটা আবরণ থাকে। এই আবরণকে যারা দিয়ে থাকে, তার মধ্যে তিনটা লেয়ার থাকে, এখন নামটা জানার দরকার নেই। তার মধ্যে একটা লেয়ার হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস, সে হচ্ছে টেস্টিসকে দিয়ে রাখবে তাহলে আবরণ। এও একটা সেরাস পেরিটোনিয়াম। এবং
এবং একটা জিনিস মনে রাখবা, এটাকে আলাদাভাবে সাধারণত বলা হয়ে থাকে না কেন, কারণ এটা একটা পেরিটোনিয়ামের পার্ট। পেরিটোনিয়ামের একটা পার্ট দেখা যাবে যে নিচের দিকে চলে যাচ্ছে, আমাদের স্ক্রোটামের দিকে চলে যাবে, স্ক্রোটামের জায়গায় গিয়ে টেস্টিসকে আবরণ দিয়ে রাখবে। এর জন্য আমরা সাধারণত এই তিনটাই বলে থাকি, যেহেতু বিভিন্ন বইয়ে তোমার টিউনিকা ভ্যাজিনালিসটাকে ইনক্লুড করে, এর জন্য দিয়ে রাখলাম, কিন্তু মেইনলি এটা পেরিটোনিয়ামেরই একটা পার্ট। আচ্ছা, ভিসেরা আর হচ্ছে স্কিন, তো এটা তো হলো না অর্গান, তো হচ্ছে আমার স্কিনটা তো পুরোটাই একটা অর্গান। যে স্কিন, এটা কিন্তু একটা অর্গান, কিন্তু স্কিন কিন্তু ভিসেরা না। স্কিন ইজ আ অর্গান বাট নট আ ভিসেরা। একটা পার্থক্য আছে। আচ্ছা, আমি বলে দিই তাহলে। আমাদের যে থোরাকো অ্যাবডোমিনাল, মানে থোরাক্স এবং অ্যাবডোমেন, এর যতগুলো অর্গান পাবো একে বলে কি থোরাকো অ্যাবডোমিনাল। থোরাকো অ্যাবডোমিনাল আমাদের সব অল থোরাকো অ্যাবডোমিনাল অর্গানস আর ভিসেরা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু ভিসেরা। তাহলে টেকনিক্যালি ব্রেইন এবং স্পাইনাল কর্ড যে আছে, এটা কিন্তু আমার থোরাক্স বা অ্যাবডোমেনের মধ্যে নাই। এরা কোথায় আছে? ক্রেনিয়াল ক্যাভিটি, স্কালের মধ্যে আছে। সে তাহলে কি তাকে অর্গান ভিসেরা বলা উচিত? তাকে কিন্তু টেকনিক্যালি, থিওরিটিক্যাল টার্মে তাকে কিন্তু বলছি না আমরা। ব্রেইন এবং স্পাইনাল কর্ড ইজ নট হচ্ছে ভিসেরা। কিন্তু কিন্তু এই জিনিসটা দেখা যায় অপব্যবহার হয় মিসনোমার হিসেবে। এর কারণে দেখা যায় ব্রেইন এবং স্পাইনাল কর্ডকেও সাধারণত ভিসেরা বলে থাকে। যখন অ্যানাটমিক্যাল পয়েন্টে তোমরা বলা শিখেছো, তাই না? যখন দেখবা যে ব্রেইন এবং স্পাইনাল কর্ড আসবে তোমাদের সামনে, তখন দেখবা যে এদেরকে ভিসেরা বলছে বিভিন্ন স্যার ম্যাডামরা, কিন্তু আসলে এটা কিন্তু মিসনোমার হয়ে যায়। মেইনলি আমরা থোরাকো অ্যাবডোমিনাল যতগুলো অর্গান আছে বডিতে সবগুলোকে আমরা ভিসেরা বলে ডাকি। এবং অর্গান তো অর্গানই, জানো যে অর্গান দিয়ে অনেকগুলো সিস্টেম হয়, অনেকগুলো টিস্যু মিলে একটা জিনিস যেগুলো হচ্ছে ফাংশন করতে পারবে একসাথে, তাকেই আমরা অর্গান বলি। আচ্ছা, এরপর তাহলে আগাই। তাহলে এইটুকু গেল হচ্ছে আমার বেসিক কথাবার্তা। এবার হচ্ছে প্লুরা। প্লুরা কি? যেটা হচ্ছে আমার সেরাস স্যাক হুইচ কভার্স দা লাং, তাই তো? তো এটা হচ্ছে কয়টা পার্ট আছে? দুটো পার্ট, টু পার্টস অফ প্লুরা। একটা হচ্ছে তোমার প্যারাইটাল প্লুরা, আর একটা হচ্ছে ভিসেরাল প্লুরা। ভিসেরাল প্লুরা আর একটা নাম আছে, এটা মনে রাখবা। ভিসেরাল প্লুরার আর একটা নাম হচ্ছে পালমোনারি প্লুরা। পালমোনারি যেখানে দেখবা সেটাই হচ্ছে লাং। যেহেতু হচ্ছে লাংকে তারা আবরণ করে রাখে, লাংকে মেইনলি আবরণ করে রাখে হচ্ছে ভিসেরাল প্লুরাটাই। ভিসেরাল প্লুরার বাইরে থাকে হচ্ছে আমার প্যারাইটাল প্লুরা। এর কারণ হচ্ছে ভিসেরাল প্লুরাটাকে পালমোনারি প্লুরাও বলে থাকে। একটা লাং আঁকি, ধরো যে এটা হচ্ছে তোমার লাং, এখান থেকে ট্রাকিয়া, ব্লাড ভেসেল, বিভিন্ন জিনিসপত্র ঢুকছে যেটাকে আমরা রুটস অফ লাং বলে থাকি। তাকে তাহলে কিভাবে আবরণ দিয়ে থাকে এটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। এই ধরো হচ্ছে বাইরের বাইরের লেয়ারটা, এটা কি? প্যারাইটাল প্লুরা। এই হলো প্যারাইটাল প্লুরা। এইখানে এসে এই প্যারাইটাল প্লুরাটা থেমে যাবে। থেমে গিয়ে দেখা যাবে যে এই যে আমার কি বলে, যে রুটস অফ লাং, যেটা আমি সামনে বলছি, রুটস অফ লাং মানে হচ্ছে যেই আহ, বিভিন্ন ধরনের স্ট্রাকচার আমার লাংস এর মধ্যে প্রবেশ করবে তাদেরকে বা বের হয়ে যাবে, তাকে আমরা রুটস অফ লাং বলি। এই রুটস অফ লাংকে তারা কভার করে, এই মধ্যে দেখো এ কে কভার করে যেই লেয়ারটা থাকবে এটা হচ্ছে ভিসেরাল প্লুরা। তাহলে প্যারাইটাল প্লুরা মেইনলি বাইরের দিকে থাকে আর ভিসেরাল প্লুরা থাকে মধ্যের দিকে, এই জন্য ভিসেরাল প্লুরাকে কি বলে? পালমোনারি প্লুরা। দেখো একটা তাহলে কি বক্স টাইপের তৈরি হলো। এটাকে যদি আমি মধ্যে থেকে দেখো মুছে দিই তাহলে কিরকম জিনিসটা দেখাচ্ছে। এই যে তোমার লাং ছিল, এই লাংটাকে ধরো মুছে দিলাম, তাহলে দেখো বিষয়টা হলো এরকম একটা জিনিস, এইরকম একটা জিনিস। এবং এই জিনিসটা তো 3D হবে, আমি 2D করে আঁকছি। তাহলে দেখো এটা কিন্তু একটা কন্টিনিউয়াস, এটা কিন্তু কন্টিনিউয়াস, এদিক দিয়ে গিয়ে আবার একের সাথে মিশে যাচ্ছে। তাহলে বিষয়টা বুঝতে হবে। এটা তাহলে একটা কি আবদ্ধ ক্যাভিটি কিন্তু তৈরি হলো। তাহলে এটা এখানে একটা ক্যাভিটি তৈরি হলো বা স্পেস তৈরি হলো, এটাকে আমরা কি বলবো? প্লুরাল স্পেস বা প্লুরাল ক্যাভিটিও বলা হয়। আর এটার মধ্যে কি থাকবে? কন্টেন্ট থাকবে কি? এখানে কন্টেন্ট থাকবে, বিভিন্ন ফ্লুইড থাকবে। এই ফ্লুইডকে আমরা বলি হচ্ছে সেরাস ফ্লুইড বা প্লুরাল ফ্লুইড।
সেরাস বা প্লুরাল ফ্লুইড। এই সেরাস বা প্লুরাল ফ্লুইড কত থাকে তাও মাঝে মধ্যে জানা, এটা কিন্তু জানিয়ে রাখি এমনি, বেশি ইম্পর্টেন্ট না, 5 থেকে 10 ml সেরাস ফ্লুইড থাকে। একটু আগে আমি বলেছিলাম না সেরাস ফ্লুইড, এই যে সেরাস ফ্লুইডের কথা বলেছিলাম যে সেরাস ফ্লুইড থাকবে যাতে হচ্ছে ফ্রিকশন থেকে প্রোটেকশন দেওয়া যায়। এই সেই ফ্রিকশন থেকে প্রোটেকশন দেওয়ার জন্য আমার হচ্ছে এই ক্যাভিটিটা যে তৈরি হলো তার মধ্যে সেরাস ফ্লুইড সিক্রেট করবে মেসোথেলিয়াম সেলগুলো। তাহলে মোটামুটি আমাদের বেসিক গেল, এখন হচ্ছে টাইপসও বললাম। আর একটা জিনিস জানতে হবে, প্যারাইটাল প্লুরাকে আমরা 5 ভাগে ভাগ, সরি 4 ভাগে ভাগ করে থাকি, 4টা পার্টে ভাগ করে থাকি। সবার উপরে আমার হচ্ছে লাংসের সবার উপরের পার্টটুকুকে যে কভার করে থাকবে, এই যে এটা হচ্ছে নীলটা তো প্যারাইটাল প্লুরা তাই না, এই লাংসের উপরের পার্টটুকুকে যে কভার করেছিল, লাংটা আবার আঁকি তাহলে, এই লাংসের উপরের পার্টটুকুকে যে কভার করেছিল, যে প্যারাটাল পুরো পার্টটুকু, এটুকুকে আমরা কি বলছি? এটুকুকে আমরা বলছি হচ্ছে সার্ভাইকাল প্লুরা। তারপরে বাইরের দিকের যে পার্টটুকু কভার করে রাখছে, যে এটুকু হচ্ছে আমাদের চেস্ট ওয়ালের সাথে সম্পর্কিত, থোরাসিক ওয়ালের সাথে যে লেগে থাকবে, সেই পার্টটুকুকে আমরা বলছি হচ্ছে কোস্টাল প্লুরা। তারপরে নিচে আমার লাংসের নিচে কি থাকে? ডায়াফ্রাম থাকে। লাংসের এইখানে থাকবে হচ্ছে হার্ট। আর এই সাইডে আর একটা লাং থাকবে, সেটা আঁকলাম না। তাহলে এই হার্টের এই পার্টটুকুকে আমরা জানি যে কি বলা হয়, এই পার্টটুকু কি বলা হয়? মেডিস্টেনাম, তাই তো? আর এটা হচ্ছে ডায়াফ্রাম। তাহলে হচ্ছে নিচের দিকে থাকবে কি? নিচের দিকে যে প্যারাইটাল পুরা বোঝা যাচ্ছে ডায়াফ্রাগমেটিক। আর এইদিকে যেই প্যারাইটাল পুরাটা সেটা হচ্ছে মেডিস্টেনাম। নিচেরটা তাহলে ডায়াফ্রাগমেটিক, এইদিকেরটা হচ্ছে মেডিস্টেনাম। তাহলে হচ্ছে সার্ভাইকাল, কোস্টাল, এরপর হচ্ছে মেডিয়াস্টেনাল, আর একটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক। এই হলো আমার 4টা পার্ট, 4টা পার্ট অফ প্যারাইটাল পুরা। এটুকু নিয়ে তোমরা হচ্ছে বলেছিলে যে সমস্যা ছিল, এর জন্য আমি একটু বুঝিয়ে দিলাম যে পুরার পার্টটুকু বোঝো না, অনেকেই বলছিলে। এইবার আসো হচ্ছে মেইন, যে অনেকে সমস্যা আমাকে জানিয়েছো, যে আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ এবং নার্ভ সাপ্লাই, এটা অনেকেই বুঝছে না। আমি এটার জন্য 3D হেল্প নিব। এই দেখো, এটা হচ্ছে আমার লাংস, ঠিক আছে? এই দেখো একটু প্লুরাটা দেখিয়েছি, এই যে হচ্ছে আমার বাইরের যে যে পার্টটুকু প্লুরা, এই দেখো এখান থেকে শুরু করে আমার সামনের এইখান থেকে শুরু করে, যদি আমি একটু দেখাই, এখান থেকে শুরু করে আমার একদম পিছন পর্যন্ত, এই পর্যন্ত যেই পার্টটুকু থাকবে, সেই পার্টটুকু কি বলছিলাম আমরা? কোস্টাল প্লুরা। কোস্টাল প্লুরা কার পার্ট? প্যারাইটাল প্লুরার পার্ট, তাই তো? তারপরে নিচে দেখো, দেখো এই যে নিচের যে প্যারাইটাল প্লুরার পার্টটুকু দেখা যাচ্ছে, সেটাকে কি বলছি? ডায়াফ্রাগমেটিক পার্ট অফ প্যারাইটাল প্লুরা। এই মধ্যের দিকে যেটুকু দেখতে পাচ্ছি সেটা কি? মেডিস্টেনাল পার্ট। তাহলে কস্টাল, কস্টাল দেখলাম, এই পুরোটুকু কস্টাল, পিছন পর্যন্ত একদম। নিচেরটা কি বলছিলাম? ডায়াফ্রাগমেটিক। আর এইটুকু হচ্ছে মেডিস্টেনাল, যেটুকু মধ্যে। এই যে আর একটু ক্লিয়ার করে দেখি, বাইরের ওই দিকের লাংটা সরিয়ে দিলাম। এটুকু হচ্ছে ডায়াফ্রাগমেটিক। আর এই উপরের যেটুকু থাকছে, এই উপরের টুকু, এটাকে কি বলছি? সার্ভাইকাল। তাহলে এইটুকু বুঝা গেল কিনা? এই দেখো ফার্স্ট স্ট্রিপের উপরে, ফার্স্ট স্ট্রিপের উপরে যে পার্টটুকু থাকবে সেটুকুকে আমরা কি বলছি? সার্ভাইকাল। ফার্স্ট স্ট্রিপের উপরেই থাকে হচ্ছে আমার অ্যাপেক্স অফ দ্য লাং, তাই জন্য এইটুকু হচ্ছে সার্ভাইকাল, ঠিক আছে? এবার আমি হচ্ছে আর্টারি সাপ্লাই, নার্ভ সাপ্লাইটা দেখাইতে হবে।
ঠিক আছে, এই হলো তোমার আর্টারি সাপ্লাই নার্ভ সাপ্লাই। এটা হচ্ছে আগের থেকে আমি একটু বানিয়ে রেখেছিলাম তোমাদের জন্য, যাতে সহজে বোধগম্য হয়। প্রথমে আসি হচ্ছে প্লুরাল যে হচ্ছে আর্টারি সাপ্লাই। এটা আমরা প্রথমে দুই ভাগে ভাগ করে বলবো। তোমরা হচ্ছে, আমি লেখাটা দেখাতে পাচ্ছি না, তাও মুখে একবার ভিজুয়ালাইজ করে দিই, তোমরা পড়ার সময় তো ঠিক লেখাগুলো দেখবা, এতে একটু সুবিধা হবে। সেটা হচ্ছে তোমার আর্টারি সাপ্লাই প্যারাটাল পুরাকে এক ধরনের আর্টারি দিবে, আর হচ্ছে ভিসেরাল পুরাকে আরেক ধরনের আর্টারি দিবে। এটা সবসময় মনে রাখবা, যেহেতু প্যারাটাল পুরা বাইরের দিকে থাকে, বাইরের আর্টারি গুলোই সেই প্যারাটাল পুরা দিবে। আর হচ্ছে ভিতরের যে আর্টারি গুলো থাকবে, তোমার এই যে দেখো মধ্যে যে এই যে মেডিস্টেনাম তো পড়া শেষ তোমাদের, এই যে মেডিস্টেনাম যেটুকু এখানে যে একটা ক্যাভিটি দেখা যাচ্ছে, বড় ধরনের ফাঁকা জায়গা, এইখানে যে আর্টারি গুলো থাকবে সে তারা দিবে হচ্ছে ভিসেরাল প্লুরাকে। তাহলে প্রথমে হচ্ছে প্যারাটাল প্লুরাকে যারা সাপ্লাই দেয় সেটা হচ্ছে ইন্টারকোস্টাল আর্টারি। এই দেখো ইন্টারকোস্টাল আর্টারি, এটা দেখো থার্ড ইন্টারকোস্টাল, পোস্টিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। এই যে অনেক, সবগুলো দিইনি যাতে ঝামেলা না বাঁধে। এই দেখো কয়েকটা ইন্টারকোস্টাল আর্টারি, সবাই হচ্ছে এই প্যারাটাল পুরো চারপাশ থেকে ঘুরে, পোস্টিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি এটা চারপাশ থেকে ঘুরে সামনের দিকে চলে যাচ্ছে, গিয়ে তোমার এই অ্যান্টিরিয়র ইন্টারকোস্টাল আর্টারির সাথে এই দেখো অ্যানাস্টোমোস করলো, একটা কানেকশন করলো, কানেকশন করে এই পুরো কস্টাল যে পার্টটুকু, কস্টাল প্লুরা, তাকে সাপ্লাই দিচ্ছে। এরপরে আসি হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি। এই দেখো ইন্টারনাল থোরাসিক আর্টারি, এটা হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি, ইন্টারনাল থোরাসিক আর্টারি। এ দেখো উপর থেকে নিচের থেকে ব্রাঞ্চ আসছে, এও কিন্তু অ্যান্টিরিয়র ইন্টারকোস্টাল আর্টারিটা দিচ্ছিল, ব্রাঞ্চ হিসেবে দিচ্ছিল, প্লাস হচ্ছে এ নিজেও দিচ্ছে। তারপর নিচের দিকে আর একটা ব্রাঞ্চ দিচ্ছে মাস্কুলো ফ্রেনিক আর্টারি। এই তিনটা আর্টারি হচ্ছে প্যারাটাল পুরাকে সাপ্লাই দিয়ে থাকে। তাহলে আবার একটু লক্ষ্য করি, এই পিছনের দিকে যতগুলো ইন্টারকোস্টাল আর্টারি আছে, এই পিছনের দিকে সব ইন্টারকোস্টাল আর্টারি প্রথমত দিবে সাপ্লাই। এরপরে সামনের দিকে আর একটা আর্টারি দেখতে পাচ্ছি, যারা হচ্ছে অ্যান্টিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, মানে যাদের ব্রাঞ্চ হিসেবে দেয়, সেটা হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি। এই ইন্টারনাল থোরাসিক আর্টারিও একটু সাপ্লাই দিবে, তার সাথে আরেকজন সাপ্লাই দিবে, সেটার নাম কি, এই মাস্কুলোফ্রেনিক আর্টারি। ঠিক আছে, এরপরে আসে হচ্ছে ভিসেরাল প্লুরাকে সাপ্লাই দিচ্ছে। ভিসেরাল প্লুরাকে সাপ্লাই দিবে, খেয়াল করো, ব্রঙ্কিয়াল আর্টারি। এই যে এটা হচ্ছে ব্রঙ্কিয়াল আর্টারি, রাইট ব্রঙ্কিয়াল আর্টারি, রাইট ব্রঙ্কিয়াল আর্টারি আর হচ্ছে লেফট ব্রঙ্কিয়াল আর্টারি। এই দেখো মধ্যের দিকে আছে, খেয়াল করে, এই পিছন থেকে ট্রাকিয়ার পিছন থেকে দেখা যাচ্ছে যে ব্রঙ্কিয়াল আর্টারিটা বেরোচ্ছে, এবং ট্রাকিয়ার মাধ্যমে দেখো ট্রাকিয়ার সাথে কিন্তু মধ্যে চলে যাচ্ছে, ট্রাকিয়াও মধ্যে যাচ্ছে, ওরাও মধ্যে যাচ্ছে, তার মধ্যে যে ওই ভিসেরাল প্লুরাটাকে সাপ্লাই দিয়ে আসবে। এইভাবেই হচ্ছে সাপ্লাইটা আসলে দিয়ে থাকে। তাহলে হচ্ছে ব্রঙ্কিয়াল আর্টারি একটু পার্থক্য আছে, এটা একটু লিখে রাখতে পারো, যে রাইট দিকে আমাদের রাইট বডির রাইট সাইডে যে ব্রঙ্কিয়াল আর্টারি সেটা মাত্র একটা থাকে, কিন্তু লেফট সাইডে দেখা যায় দুটো থাকে। এটা একটা অ্যাবনর্মালিটি। কেন, কোনো কারণ আসলে ভাবে জানা নেই, একটা থাকে দুটো থাকে। এক রাইট সাইডে তাহলে কি একটা থাকে, সেটা হচ্ছে কার ব্রাঞ্চ, এটাও একটা অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে। মূলত রাইট এন্ড লেফট দুই দিকের ব্রঙ্কিয়াল আর্টারি দেখা যাবে যে ডিসেন্ডিং থোরাসিক যে অ্যাওর্টা আছে, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার ব্রাঞ্চ। তবে দেখা যায় মাঝে মধ্যে রাইট থোরাসিক আর্টারিটা কার ব্রাঞ্চ হতে পারে, এই দেখো এখানে কিন্তু দেখাচ্ছে সেই অ্যাবনর্মালিটি। এটা হচ্ছে থার্ড যে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, দেখা যাচ্ছে তার থেকে রাইট ব্রঙ্কিয়াল আর্টারিটা বেরোচ্ছে, তার ব্রাঞ্চ হিসেবে বেরোচ্ছে। তাহলে এটা কিন্তু অ্যাবনর্মালিটি, এর স্বাভাবিক অবস্থায় বেরোনোর কথা ছিল ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। এটা আমি হচ্ছে দেখাই, থোরাসিক অ্যাওর্টাটা দেখো, এই যে এই বড় যে বড় আর্টারি, লার্জ আর্টারি, এই লার্জ আর্টারি থেকে বেরোনোর কথা ছিল, যেটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় বেরোচ্ছে। দেখো পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি গুলো এর থেকে বেরোয়, তা এর থেকেই বেরোনোর কথা ছিল এই ব্রঙ্কিয়াল আর্টারিটা, ব্রঙ্কিয়াল আর্টারির। কিন্তু সে ওখান থেকে না বেরোয় রাইট সাইডেরটা, যেহেতু একা, মানে যেহেতু একা, এর জন্য মন খারাপ করে সে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার থেকে না বেরোয়, সে হচ্ছে রাইট থার্ড পোস্টিভ ইন্টারকোস্টাল আর্টারি থেকে বেরোচ্ছে। এটা একটা অ্যাবনর্মালিটি। তাহলে কি বললাম আমি, রাইট সাইডে ব্রঙ্কিয়াল আর্টারি একটা হবে, আর লেফট সাইডে দুটো হবে। রাইট এন্ড লেফট দুইজনই স্বাভাবিক অবস্থায় ডিসেন্ডিং থোরাসিক যে অ্যাওর্টা এর থেকে রাইজ করার কথা ব্রাঞ্চ হিসেবে, কিন্তু অ্যাবনর্মালিটি হিসেবে সামটাইমস পোস্টেরিয়র থার্ড ইন্টারকোস্টাল আর্টারি থেকেও রাইজ করতে পারে। তাহলে এইটুকু জানতে পারলাম। তাহলে আর্টারি সাপ্লাই গেল, আর্টারি সাপ্লাই গেল। এখন ভেনাস ড্রেনেজ জাস্ট হচ্ছে যে আর্টারি গুলোর কথা বললাম, যে আর্টারি গুলোর কথা বললাম সবগুলো আর্টারির পাশেই দেখবা যে একটা করে ভেইন থাকে, জাস্ট সেম, কোনো নামের পার্থক্য হবে না, সব একই। যে এই যে এখানে বললাম যে ইন্টারকোস্টাল আর্টারি দেয়, নাম হয়ে যাবে ইন্টারকোস্টাল ভেইন। যে আমি বললাম হচ্ছে এখানে ইন্টারনাল থোরাসিক আর্টারি দেয়, ওখানে হয়ে যাবে ইন্টারনাল থোরাসিক ভেইন, এভাবে ব্রঙ্কিয়াল ভেইন হয়ে যাবে, ব্রঙ্কিয়াল আর্টারি হবে না।
এইভাবে নামগুলো চেঞ্জ হয়ে যাবে। এই ক্ষেত্রে বিভিন্ন বইয়ে দেখা যায় যে মাস্কুলোফ্রেনিক ভেইনটাকে বাদ দেয়, এখানে আর্টারি হিসেবে দেখাচ্ছি তাও, ভেইনের কথা যেহেতু বলছি, মাস্কুলোফ্রেনিক ভেইনটা বাদ দিয়ে থাকে মাঝে মধ্যে, আর বাকি সব সেম মোটামুটি। উম আচ্ছা, এরপর হচ্ছে নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই আবার একইভাবে দুই ভাগে ভাগ করে বলবো, প্যারাইটাল প্লুরার জন্য একটা আর ভিসেরাল প্লুরার জন্য একটা। এই ক্ষেত্রে আমার একটা জিনিস জেনে আসতে হবে, যে সেটা আমি একটু দেখাই। আমাদের যে নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেমকে যদি আমি একটু ক্লাসিফাই করে দেখাই তাহলে কিভাবে ভাগ করতে পারবো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা দেখা যাবে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, তাই তো? সেন্ট্রালকে আমরা বলি এভাবে সিএনএস, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম পিএনএস। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কে থাকে, ব্রেইন, স্পাইনাল কর্ড, তারপরে তার হচ্ছে বিভিন্ন ব্রাঞ্চ এই। আচ্ছা, পেরিফেরাল নার্ভাস সিস্টেম নিয়ে আমাদের হচ্ছে মেইন কাজ, সেটা হচ্ছে দুই ভাগে ভাগ করব প্রথমে। ফাংশনালি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে, এটা কিন্তু ফাংশনাল, অ্যানাটমিক্যাল না, ফাংশনালি দেখা যায় দুই ভাগে ভাগ করতে পারছি। একটার নাম হবে হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম, আর একটা হবে সোমাটিক নার্ভাস সিস্টেম। এই অটোনমিক নার্ভাস সিস্টেমে অটো নাম দেখে বোঝা যাচ্ছে এর যে ফাংশন গুলো সেটা হবে অটো মানে অনৈচ্ছিক। আর সোমাটিক মানে কি, সোমা মানে বডি, বডি আমরা কি করি, কন্ট্রোল করি, তার মানে এগুলো হবে সব ঐচ্ছিক ফাংশন। এই অটোনমিক নার্ভাস সিস্টেমকে দেখা যাচ্ছে আবার দুই ভাগে ভাগ করে। একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আর সোমাটিককেও ভাগ করা যায় দুই ভাবে ওইভাবে, কিন্তু এটা আমাদের বেশি ইম্পর্টেন্ট না, তাও বলে রাখি। একটা হচ্ছে মোটর, মোটর, আর একটা হচ্ছে সেন্সরি। মোটর নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের যে মাস মাসেল গুলো আছে তাদের ফাংশন করতে সাহায্য করবে, যে বিভিন্ন জয়েন্টের মুভমেন্ট করবে মাধ্যমে, তাই তো? আর হচ্ছে সেন্সরি হচ্ছে বিভিন্ন সেন্সেশন নিয়ে আসবে। এই সেন্সেশন নিয়ে আসার জন্য আমাদের আহ, হচ্ছে সোমাটিক নার্ভ লাগে। এই যে সেন্সেশন নিয়ে আসার জন্য সোমাটিক নার্ভ লাগে, এটা একটু দেখিয়ে রাখলাম। তাহলে আবার ফেরত যাই দেখানোর জন্য তোমাদের, যেটা দেখাতে চাচ্ছি, প্যারাইটাল প্লুরা, যেটা আমাদের বাইরে, বাইরের দিকে যেটা থাকে, সে দেখা যাবে যে সোমাটিক নার্ভ দ্বারা সাপ্লাই হচ্ছে। একটু আগে যে দেখালাম, এই যে এই সোমাটিক নার্ভ দ্বারা, আবার দেখিয়ে আসি, এই সোমাটিক নার্ভ দ্বারা সাপ্লাই হয় হচ্ছে প্যারাইটাল প্লুরা। সোমাটিক নার্ভ দ্বারা যেহেতু সাপ্লাই হয় প্যারাইটাল প্লুরা, তাহলে বুঝতে হবে এ অবশ্যই সেন্স পাবে। তার মানে আমরা যে ত্বক থেকে যে ধরনের সেন্সেশন পাই, একদম প্যারাইটাল প্লুরা সেম সেম সেন্সেশন পেয়ে থাকবে। আর অটোনমিক নার্ভাস সিস্টেম দিয়ে সাপ্লাই পাই হচ্ছে ভিসেরাল প্লুরা। যেহেতু ভিসেরা, বুঝে বোঝা যাচ্ছে ভিসেরা, ভিসেরা মানে কি, আমাদের অং মানে অর্গান গুলো, বডির থোরাকো অ্যাবডোমিনাল অর্গান গুলো, ওদের কি সেন্সেশন আমরা সাধারণত পাই? ওদের কোনো টাচ, টেম্পারেচার, প্রেসার, এই সেন্সেশন গুলো আমাদের হয় না। আসলে অন্য ধরনের আসতে পারে, যেমন হচ্ছে খিদে লাগার যে হাঙ্গার সেন্সেশন, বমি আসার যে নশা সেন্সেশন, এই ধরনের সেন্সেশন, স্ট্রেচ সেন্সেশন, যে আমাদের যখন হচ্ছে ইউরিনারি ব্লাডারটা হচ্ছে ফুল হয়ে যায় তখন স্ট্রেচের একটা সেন্সেশন আছে, এই ধরনের সেন্সেশন আসে। কিন্তু আমাদের যে নর্মাল সেন্সেশন, যেগুলো হচ্ছে টাচ, টেম্পারেচার, পেইন, প্রেসার, এগুলো হচ্ছে সাধারণত চারটা নর্মাল সেন্সেশন যে মেইন সেন্সেশন হতে, এগুলো কিন্তু কখনোই আমাদের অর্গান থেকে এভাবে আসে না। তাহলে বুঝতে হবে যে ভিসেরা যখন নাম চলে আসছে তাহলে বুঝতে হবে ওই সেন্সেশন গুলো তাদের নেই, মানে পেইন, প্রেসার, টাচ, টেম্পারেচার, পিপিটিটি, পেইন, প্রেসার, টাচ, টেম্পারেচার। আবার সোমাটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে দেখা যাবে সেই পেইন, প্রেসার, টাচ, টেম্পারেচার এগুলো আছে, এদের নাই, এদের আছে। এটুকু ক্লিয়ার কিনা, এটুকু একটু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এটুকু জানলে হচ্ছে বেসিকটা বোঝা যাবে, তাছাড়া হচ্ছে নার্ভাস সিস্টেমে আগানো একটু কষ্ট হয়ে যাবে। এটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, আমি তাহলে ধরে নিচ্ছি ক্লিয়ার। যেহেতু আচ্ছা, প্যারাইটাল প্লোরা, তাহলে কি বললাম, প্যারাইটাল প্লোরা হচ্ছে সোমাটিক সেন্সেশন পাবে। সোমাটিক সেন্সেশন কি, টাচ, টেম্পারেচার, পেইন, প্রেসার, এগুলো নিতে সক্ষম।
আচ্ছা, তাহলে প্যারাটাল প্লুরাকে আমরা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম এভাবে দুই ভাগে ভাগ করে নার্ভ সাপ্লাই দিব কিভাবে। একটা হচ্ছে আমরা বলেছিলাম যে কয়টা পার্ট আছে প্যারাটাল প্লুরা, চারটা পার্ট। একটা হচ্ছে কোস্টাল, সরি সার্ভাইকাল, পরে কোস্টাল, মধ্যের দিকে মেডিয়াস্টেনাল, আর একদম নিচের দিকে গিয়ে ডায়াফ্রাগমেটিক, চারটা, তাই তো? এখন এই চারটার মধ্যে তিনটাকে আমরা নিব। উপরের এই সার্ভাইকালকে নিলাম, বাইরের দিকের গুলোকে নিব, এক কথায় সার্ভাইকালকে নিলাম, তারপরে কোস্টালকে নিলাম, আর হচ্ছে ডায়াফ্রাগমেটিকের পেরিফেরাল পার্টটুকুকে নিলাম। এই ডায়াফ্রাগমেটিক ধরো যে এইটুকু, তাই তো? আমি যদি টুলস দিয়ে এঁকে দেখাই, এই যে ডায়াফ্রাগমেটিক, ধরো যে আমি এই পেরিফেরাল পার্টটুকুকে নিব। এটুকু হচ্ছে ধরো যে সেন্ট্রাল পার্ট, এটুকু হচ্ছে সেন্ট্রাল পার্ট, এটুকুকে আমরা বাদ দিয়ে এই পেরিফেরির দিকে যেই পার্টটুকু আছে আর কি, এই পার্টটুকুকে আমরা নিলাম। ঠিক আছে, তাহলে হচ্ছে তিনটা পার্টকে নিলাম। এই বাইরের দিকে কে নেওয়ার একটা সম্পর্ক আছে, কারণ দেখো বাইরে কে থাকে, বাইরের দিকে থাকে আমরা জানি ইন্টারকস্টাল নার্ভ। এই ইন্টারকস্টাল নার্ভ গুলো দেখা যাচ্ছে যে এই বাইরের এই তিনটা যে বললাম, যে সার্ভাইকাল প্লুরা, কোস্টাল প্লুরা এবং পেরিফেরাল পার্ট অফ, পেরিফেরাল মানে বাইরের দিকের পার্ট অফ ডায়াফ্রাগমেটিক প্লুরাকে সাপ্লাই দিয়ে থাকে। আর হচ্ছে কাদের বাকি রেখেছি, এই যে ডায়াফ্রাগমেটিক প্লুরার সেন্ট্রাল পার্টটুকুকে বাদ রেখেছিলাম, তাই তো? এই সেন্ট্রাল পার্টটুকুকে বাদ রেখেছিলাম, আর হচ্ছে মেডিস্টেনাল পুরাকে বাদ রেখেছিলাম। এই দুই পার্টকে সাপ্লাই দিবে একটা বিশেষ নার্ভ, নাম হচ্ছে ফ্রেনিক নার্ভ। এই ফ্রেনিক নার্ভ যখনই যেখানে ফ্রেনিক নামটা দেখবা, লিখে রাখো, ফ্রেনিক নাম যেখানেই দেখবা সেটাই বুঝবা হচ্ছে ডায়াফ্রাম সম্পর্কিত। কারণ দেখো, দি ডায়াফ্রামকে যদি আনি, হ্যাঁ এবার আসছে দেখো, এই যে দি ডায়াফ্রামকে আনলাম, এই দেখো এ যেহেতু লাংসের নিচেই আছে, তাহলে একে যে নার্ভটা সাপ্লাই দিতে আসবে, আসার সময় দেখা যাবে কি লাংসকেও সাপ্লাই দিয়ে চলে যাচ্ছে। মানে একের এক, মানে এক ঢিলে দুই পাখি, এক কথায়। তাহলে বাইরের দিকে যে আমি বললাম তিনটাকে সাপ্লাই দিচ্ছে কে, ইন্টারকস্টাল নার্ভ, আর মধ্যে যে মেডিস্টেনাল আর হচ্ছে সেন্ট্রাল পার্ট অফ ডায়াফ্রাগমেটিক প্লুরা, একে সাপ্লাই দিচ্ছে এই যে এই নার্ভটা, এটার নাম কি ফ্রেনিক নার্ভ। এবং ফ্রেনিক নার্ভ মেইন কার নার্ভ, সেটা হচ্ছে ডি ডায়াফ্রামের নার্ভ হচ্ছে মেইন। এই গেল আমার প্যারাইটাল প্লুরার জন্য। এবার আসি হচ্ছে তোমার ভিসেরাল পুরার জন্য। ভিসেরাল পুরাতে আমরা হচ্ছে ভাই ভাগ করব না, যেহেতু ভিসেরাল পুরার আমরা জানি কোনো টাইপস নাই, ভিসেরাল পুরা নিজেই ভিসেরাল পুরা বা পালমোনারি পুরা। তবে একে আমরা দুই ভাবে সাপ্লাই দিব, একটা হচ্ছে সিম্প্যাথেটিক সাপ্লাই দিব, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই দিব। বিষয়টা বোঝার চেষ্টা করো। এই সাপ্লাই থেকে দেখো, আমরা প্যারাইটাল পুরাকে পুরোটাই হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম মানে এভাবে সাপ্লাই দিয়েছি, এই সাপ্লাই পুরোটাই এভাবে সাপ্লাই দিয়েছি। কিন্তু আমরা, ঠিক আছে, ভিসেরাল পুরাকে অটোনমিক সাপ্লাই দিব, তবে এইভাবে দিব, সিম্প্যাথেটিক থেকে দিব একটু, আর প্যারাসিম্প্যাথেটিক থেকে দিব একটু। তার মানে হচ্ছে ভিসেরাল ক্ষেত্রে আমরা হচ্ছে দুই ধরনের সাপ্লাই দিয়ে থাকছি। আর যে প্যারাইটাল পুরা এর ক্ষেত্রে একটাই সাপ্লাই দিচ্ছি, বাট এ যেহেতু চারটা ভাগে বিভক্ত, এর জন্য আমরা আবার ভাগ করে দিতে চাচ্ছি। বিষয়টা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দেওয়ার সময়, সাপ্লাই দেওয়ার সময় দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু ভাগ কিন্তু আলাদা ক্লাসিফিকেশনের ভিত্তিতে ভাগ করা হয়েছে। তাহলে ভিসেরাল পুরার যে সিম্প্যাথেটিক নার্ভাস নার্ভ, তারা আসবে হচ্ছে থোরাসিক 2 থেকে 5 গ্যাংলিয়া অফ স্পাইনাল কর্ড। এই যে আমরা এই জিনিসটা দেখে আসি, সেই জিনিসটা কেন কাজ করছে না এখন। এবার ঠিক হয়েছে, এই দেখো, এই পিছনের যে একটা লম্বা জিনিস দেখতে পাচ্ছ, মাঝখানে গোল 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 জিনিস, এটার নাম হচ্ছে কি সিম্প্যাথেটিক ট্রাঙ্ক বা সিম্প্যাথেটিক চেইন। তোমরা যারা ফার্স্ট রিড পড়েছো তারা হচ্ছে জানো যে নেকের রিলেশনে এটা থাকে।
এই সিম্প্যাথেটিক চেইনের দেখো, এরা হচ্ছে সিম্প্যাথেটিক, নামেই আছে সিম্প্যাথেটিক, এরা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই দিয়ে থাকে, এর জন্য সিম্প্যাথেটিক চেইন। তার দেখা যাচ্ছে যে গোল গোল জিনিসগুলো, এগুলো কি থোরাসিক গ্যাংলিয়া। গ্যাংলিয়া কি কালেকশন অফ সেল বডি আউটসাইড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর কালেকশন অফ সেল বডি ইনসাইড দ্য সেল নার্ভাস সিস্টেম কি হবে, নিউক্লিয়াই। এটা আমি আগের ক্লাসে বলছি, আবার রিপিট করলাম। তাহলে এই দেখো গ্যাংলিয়া গুলো, এই দেখো এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড থোরাসিক গ্যাংলিয়া, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ, এটা হচ্ছে ফিফথ। এই চারটা থোরাসিক গ্যাংলিয়া এখন যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, এই চারটা থোরাসিক গ্যাংলিয়ার সাপ্লাই দিবে হচ্ছে আমার সিম্প্যাথেটিক সাপ্লাই অফ ভিসেরাল প্লুরা। আর প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দিবে হচ্ছে ভ্যাগাস নার্ভ। ভ্যাগাস নার্ভ হচ্ছে সবচেয়ে লংগেস্ট নার্ভ সাপ্লাই দিয়ে থাকে। এই যে সেই ভ্যাগাস নার্ভ ব্রেইন থেকে আসবে ডাইরেক্ট, ব্রেইন থেকে এসে দিয়ে থাকবে লাংকে। এ হচ্ছে লাংকে দিবে, হার্টকে দিবে, এরপরে দেখা যাবে যে ইন্টেস্টাইন, স্টোমাক সব জায়গায় দিবে। একটা জিনিস বলে রাখি, তোমার প্যারাসিম্পেটিক নার্ভ সাপ্লাই আমরা মনে হয় কলেজে এটা পড়ে আসিনি, যে প্যারাসিম্পেটিক নার্ভ সাপ্লাই আমরা পড়েছি হচ্ছে স্পাইনাল কর্ড থেকে আসে আসলে। এর আবার চারটা ক্রেনিয়াল নার্ভও দেয়। ক্রেনিয়াল নার্ভ তোমরা জানো, ক্রেনিয়াল নার্ভ কোন চারজন, ক্রেনিয়াল নার্ভ 3, ক্রেনিয়াল নার্ভ 7, ক্রেনিয়াল নার্ভ ক্রেনিয়াল নার্ভ 7, ক্রেনিয়াল নার্ভ 9, ক্রেনিয়াল নার্ভ 10। 3, 7, 9, 10 এরা কিন্তু প্যারাসিম্পেথেটিক হিসেবে কাজ করে। এবং 10 নাম্বার আমরা কে জানি, ভেগাস। এই সেই ভেগাস যার কথা আমি বলছিলাম, যে ভেগাস সাপ্লাই দিবে লাংসকে প্যারাসিম্পেথেটিক নার্ভ সাপ্লাই। এরা কিন্তু কোনো ধরনের পেইন, টাচ, টেম্পারেচার, প্রেসার এগুলো ক্যারি করবে না। এরা কি ক্যারি করতে পারবে, স্ট্রেচ। শুধুমাত্র যখন স্ট্রেচ হবে আমাদের, বেশি জোরে যখন শ্বাস নিবা, দেখো যে সর্বোচ্চ শ্বাস নিতে 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 দেখবা যে একটা টান টান অনুভূতির পর আর নিতে পারছো না, তখনই হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে এই সেন্সেশনটা তোমার ব্রেনে পাঠিয়ে দিচ্ছে যে এরপরে আর নেওয়া সম্ভব না, এই সেন্সেশনটাই হচ্ছে স্ট্রেচ সেন্সেশন। এই স্ট্রেচ রিসেপ্টরের মাধ্যমে ব্রেইনে পাঠায়, এর কারণে তোমার একটা রিফ্লেক্স আছে, হেরিং ব্রুয়ার রিফ্লেক্স, এটা তোমার ফিজিওলজির পড়া। এটা সেই রিফ্লেক্স যে তোমার স্ট্রেচ হতে পারবে না সর্বোচ্চ। এই সমস্যাটা এই গেল। তাহলে কি হলো, আমরা ব্লাড সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, নার্ভ সাপ্লাই বললাম, এবং 3D ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখানো হলো। এবার আসি একটা ব্যাখ্যামূলক কোশ্চেনে, যেটা হচ্ছে আমি মুখে বলে দিচ্ছি তোমাদের, যে মেডিস্টিনাল প্লুরা, আমাদের যে মেডিস্টিনাল প্লুরা ছিল, মেডিস্টিনাল প্লুরার যদি কোনো ধরনের ইরিটেশন হয়, মেডিস্টিনাল প্লুরার কোনো ধরনের ইরিটেশন হলে এর পেইন, ইরিটেশন কোথাও যদি হয় বা ইনফ্ল্যামেশন হয়, তার একটা পেইন আসে। আমরা সাধারণত এর পেইনটা কোথায় ফিল করব, আমাদের রাইট, সাধারণত রাইটেই করি, রাইট শোল্ডার টিপ অথবা লোয়ার যে নেক, তোমার এই ধর হচ্ছে মাথা, এ হচ্ছে নেক, এ হচ্ছে মাথা, এ হচ্ছে নেক, এ হচ্ছে শোল্ডার একটা মানুষের। এই সাইডটুকুতে আমার ব্যথাটা চলে যাবে, প্রবাহিত হয়ে মেডিস্টিনাল প্লুরার যে ব্যথাটা। ঠিক আছে, কেন হবে, কারণ আমি বলেছিলাম যে মেডিস্টিনাল প্লুরাকে সাপ্লাই দেয় কে, ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভ, এই ফ্রেনিক নার্ভ স্পাইনাল কর্ডের যেই যে সেগমেন্ট থেকে বেরোয় আসে, স্পাইনাল কর্ড থেকেই তো আসে মেইনলি। স্পাইনাল কর্ডের কোন কোন সেগমেন্ট থেকে বেরোয় আসে এটা খুবই জানা প্রয়োজন। সি 3, 4, 5 আমরা এটা বলি। তো কিন্তু যদি ভালো মতো বলতে চাই তাহলে বলতে হবে যে সার্ভাইকাল 3, 4, 5 সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড, এটা লিখে রাখো, সার্ভাইকাল 3, 4, 5 সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড থেকে এরা বেশি বেরোয় আসে। এই যে হচ্ছে তোমার ব্রেইন, আর এই তো হচ্ছে তোমার স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ডে দেখা যাবে এরকম অনেকগুলো সেগমেন্ট আছে। এর সার্ভাইকাল রিজনে যে C3, C4, C5 আছে, এইখান থেকে দেখা যাবে যে নার্ভ গুলো বেরোয় আসছে, এই তিনটা নার্ভ মিলে একটা নার্ভ তৈরি করবে, নাম হয়ে যাবে কি, ফ্রেনিক নার্ভ। এই ফ্রেনিক নার্ভের যেমন এই তোমার হচ্ছে রুট ভ্যালু C3, 4, 5, এটাকে বলা হচ্ছে রুট ভ্যালু, RWT, রুট ভ্যালু। দেখা যাবে আরেকটা নার্ভ এভাবে C3, 4, 5 থেকে বেরোয় এসে তোমার এই জায়গাটুকুকে সাপ্লাই দিচ্ছে, তোমার এই পার্টটুকুকে সাপ্লাই দিচ্ছে। নাম কি, এটার নাম হচ্ছে তোমার সুপ্রাক্লাভিকুলার নার্ভ।
তাহলে যেহেতু ফ্রেনিক, ধরো যে মেডিস্টেন, এই যে তোমার লাং, লাং লাং এই যে তোমার লাং, এখানে কোনো ধরনের এরিটেশন হলো মেডিস্টেনাল প্লুরাতে, অথবা অথবা হচ্ছে তোমার সেন্ট্রাল পার্ট অফ দ্য মেডিস্টেনাল প্লুরাতে, অথবা ডায়াফ্রাগমিক প্লুরা অফ দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য ডায়াফ্রাগমিক প্লুরা, এই দুটো পার্টই তো দিচ্ছে হচ্ছে ফ্রেনিক নার্ভ। কোনো ধরনের ইরিটেশন হলো তখন এখানের যে পেইন সাপ্লাই সে নিয়ে ব্রেনের দিকে রওনা দিবে, যেহেতু ব্রেনে পৌঁছাতে হবে পেইনটা, যাওয়ার সময় এই দেখো এখানে যখন পৌঁছালো তখন এই পেইনটা রেডিয়েট হয়ে চলে যাচ্ছে এইখানে। এর কারণে এইখানের ব্যথা পাচ্ছি আমরা এখানে। এই জিনিসটা ক্লিয়ার কিনা? এখানের ব্যথা কেন আমরা এখানে পাই, কারণ হচ্ছে একই সেম সেগমেন্টাল ইনারভেশন বা সেম সেগমেন্টাল নার্ভ সাপ্লাই, এভাবে বলি আমরা যে সেম সেগমেন্টাল ইনারভেশন বা নার্ভ সাপ্লাই। এই যে সেম সেগমেন্ট, সেম স্পাইনাল কর্ডের সেগমেন্ট থেকে আমার যেহেতু নার্ভ সাপ্লাই আসছে, বা ইনারভেশন মানে হচ্ছে নার্ভ সাপ্লাইটা প্রদান করা, একই কথা। নার্ভ সাপ্লাই হচ্ছে সাপ্লাই করে মানে হচ্ছে একটা নাউন টাইপের, তোমার নার্ভ সাপ্লাই এটা একটা নাউন, আর হচ্ছে ইনারভেশন হচ্ছে ভার্ব হয়ে এটাও একটা নাউন, সরি, এটাও তো একটা নাউন, মানে একই কথা, সিনোনিম। সেম সেগমেন্টাল ইনারভেশন আর নার্ভ সাপ্লাই, ঠিক আছে? এটুকু ক্লিয়ার হলো। এটাকে কি বলে? রেডিয়েটিং পেইন, না সরি সরি, রেডিয়েটিং না, রিফার্ড পেইন। রিফার্ড পেইন এটা হচ্ছে এক জায়গার পেইন আর এক জায়গায় রিফার হয়ে গেল, এবং এটা কোনো ডাক্তার রিফার করে দেয় এক জায়গার, ডাক্তার আর জায়গায় রিফার করে দেয়, এটা হচ্ছে সেই রিফার্ড পেইন। আর হচ্ছে রেডিয়েটিং পেইন, যেটা আমি একটু আগে বলে ফেললাম, ওইটা হচ্ছে তোমার দেখা যায় যে সায়াটিকা নার্ভ, এই নামটা মনে হয় শুনেছো, সায়াটিকা যেখানে ব্যথা হয়, সায়াটিক নার্ভে যখন ব্যথা হয় সেই পেইনটা দেখা যায় একটা লাইন ধরে পায়ের নিচ বরাবর ছড়িয়ে যাচ্ছে, একদম এক লাইন ধরে রেডিয়েট করছে, ছড়িয়ে যাচ্ছে, এর জন্য ওটা হচ্ছে রেডিয়েটিং পেইন, সেটা হচ্ছে সায়াটিক নার্ভের ক্ষেত্রে। আর একটা হচ্ছে শিফটিং পেইন। শিফটিং পেইনটা হচ্ছে এমন হয়, তোমার ধরো একটা জায়গায় ব্যথা শুরু হলো, সেই ব্যথাটা একদিন পর ওখানে আর থাকবে না, সেটা শিফট হয়ে যাবে, সে শিফট হয়ে আরেক জায়গায় চলে যাবে, এটা হবে হচ্ছে শিফটিং পেইন। তাহলে তিন ধরনের এরকম আজব পেইনের ধরন আছে: রিফার্ড পেইন, রেডিয়েটিং পেইন, শিফটিং পেইন। একটু মাথায় রাখো, ক্লিনিক্যাল কথাবার্তা এগুলো। যেমন হার্টের রোগী যারা হচ্ছে এমআই হয়েছে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক হয়েছে, তাদের দেখা যাবে পেইনটা কোথায় রেডিয়েট করে, এই লেফট সাইডের যে তোমার লোয়ার জ, লেফট সাইডের লোয়ার জ, লেফট সাইডের নেক, লেফট আর্ম, এই সাইডটুকুতে রেডিয়েট করবে হার্টের ব্যথা। এরকম এক এক জায়গায় এক এক ধরনের ব্যথা রেডিয়েট করে বা রিফার করে। এই হচ্ছে তোমার রিফার্ড পেইনের কথা। এটা একটু বলেছিল সমস্যা একজন। এরপরে হচ্ছে পালমোনারি লিগামেন্ট সম্পর্কে সমস্যা বলেছিল, এটা আমার আগের ক্লাসে বলা আছে, এর জন্য আর আমি গেলাম না, যেহেতু আগাতে হবে দ্রুত। এখন আসি কোস্টোমেডিয়াস্টাইনাল আছে তোমাদের রিসেস, যেটা মেইনলি হচ্ছে রিসেস, প্লুরাল রিসেস জিনিসটা কি? এটা হচ্ছে দুটো তোমার যে প্লুরা, প্যারাইটাল প্লুরা যে দুটো কানেক্ট হবে একে অপরের সাথে, হয়ে নিচের দিকে এক্সটেন্ড করে যাবে। তাহলে এক কথায় যদি বলি, এক্সটেনশন অফ প্লুরাল ক্যাভিটি ফ্রম ইন বিটুইন টু লেয়ার অফ প্যারাইটাল প্লুরা। দুটো লেয়ার অফ প্যারাইটাল প্লুরা যদি আর একটু দেখাই, দেখো তোমার এই যে হচ্ছে প্যারাইটাল প্লুরা, তাই তো? এর মধ্যে কে থাকবে? লাং থাকবে। এভাবে ধরো লাং রাখা আছে, এখানে প্রবেশ করছে বিভিন্ন জিনিসপত্র। এখন এখানে দেখা যাবে এই যে প্যারাইটাল পুরোটা, যে দুটো লেয়ার, এই দিক থেকে একটা লেয়ার আসছে, এই দিক থেকে একটা লেয়ার আসছে, তার এক্সটেন্ড করে যাবে, এবং এই ক্যাভিটি ছিল যে প্লুরাল ক্যাভিটিটাকে, সেটাকে এক্সটেনশন করে একটা বড় জায়গা, ফাঁকা জায়গা তৈরি করলো। এই ফাঁকা জায়গাটা কি? রেসিস। এই ফাঁকা জায়গাটাই হচ্ছে কি? রেসিস। তাহলে হচ্ছে দিস ইজ দ্য এক্সটেনশন অফ প্লুরাল ক্যাভিটি হুইচ ইজ ফর্মড ইন বিটুইন টু লেয়ার অফ প্যারাইটাল প্লুরা। এটাকে আমরা আরেকটা এটার ফাংশন কি, এটা হচ্ছে তোমার রিজার্ভ স্পেস হিসেবে ফাংশন করে। এই দেখো একটা স্পেস তৈরি করলো, যখন হচ্ছে আমরা বেশি জোরে নিঃশ্বাস নিব, এই এই লাংটা এই পুরো জায়গাটা ধরে সে সম্প্রসারণ করবে। এইটাই হচ্ছে ফাংশন, মেইন ফাংশন যদি বলি। এটা দুই ধরনের আছে তোমার, যে রিসিস দুই ধরনের আছে। একটা হচ্ছে আমরা সাইড ভিউ থেকে যদি দেখি, আমি যেটা তোমাকে প্রথমেই দেখালাম, এটার নাম কি দেখো, এটা কি এই এই সাইড হচ্ছে কস্টাল প্লুরা, কস্টাল প্লুরা। এটা কি? মেডিয়েস্টেনাল, মেডিয়েস্টেনাল প্লুরা। তাহলে হচ্ছে কস্টো মেডিয়েস্টেনাল রিসিস।
দুইজনের মাঝখানে হচ্ছে, আমি বলেছি কি দুটো প্যারাইটাল প্লুরার মাঝখানে হবে কস্টো মেডিস্টেনাল রিসিস। একটা গেল কস্টো মেডিস্টেনাল রিসিস, এবং এটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আর একটা আছে কস্টো ডায়াফ্রাগমেটিক রিসিস। সেটা দেখাতে হলে আমি এখানে যাই 3D তে। এই দেখো, এই হচ্ছে তোমার প্যারাইটাল প্লুরার কোন পার্ট, কোস্টাল পার্ট। আর এটা হচ্ছে প্যারাইটাল প্লুরার মেডিস্টেনাল পার্ট। তাদের মধ্যে দেখো এই যে এক্সটেন্ড হয়েছে নিচের পর্যন্ত নেমে গেছে। এই যে তোমার হচ্ছে লাঙের লোয়ার বর্ডার, কিন্তু এই লাঙের লোয়ার বর্ডার হচ্ছে এটা। তার নিচে দেখো কতটুকু ফাঁকা একটা স্পেস তৈরি করেছে, এটা কি কস্টো মেডিস্টেনাল রেসিস। এবং এটা বিভিন্ন লেভেল, বিভিন্ন লাইন অনুযায়ী বিভিন্ন লেভেলে পাওয়া যায়। যেমন হচ্ছে যদি দেখাই, স্কেলিটনটা যদি নিয়ে আসি, দেখো যদি মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর যাই, ক্ল্যাভিকুলারের মাঝ বরাবর যাই, তাহলে দেখো এটা কতটুকু এক্সটেন্ড করছে, 6 নাম্বার রিপ থেকে 8 নাম্বার রিপ পর্যন্ত। যদি মিড অ্যাক্সিলারি লাইন পর্যন্ত যাই, এইটা হচ্ছে তোমার এই বরাবর নিচে নামলে হচ্ছে একটু এর আগে একটু সামনে দিয়ে যদি নামি, তাহলে হচ্ছে মিড অ্যাক্সিলারি লাইন। তাহলে দেখো কতটুকু, এই এই হচ্ছে মিড অ্যাক্সিলারি লাইন। তাহলে 8 থেকে কত পর্যন্ত যাচ্ছে, খেয়াল করো, 10 পর্যন্ত। 8 থেকে 10 পর্যন্ত এর এক্সটেনশন হচ্ছে মিড অ্যাক্সিলারি লাইন বরাবর। মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর কত ছিল, 6 থেকে 8। তারপরে 8 থেকে 10 হচ্ছে মিড অ্যাক্সিলারি। আর যদি একদম পিছনে চলে যায়, পিছনে চলে গেলে দেখা যাবে যে আরো জায়গা নিতে নিচ্ছে, 10 থেকে একদম 12 পর্যন্ত। 10 থেকে একদম 12, এই দেখো এটা কি, এই যে একদম শেষ হয়ে যাচ্ছে কি 12তে এসে। তাহলে এই হচ্ছে তোমার 3 লাইন। আমাদের বডির বিভিন্ন লাইন আছে, এটা নিয়ে আমি আগে ক্লাস নিয়ে ফেলেছি, আর বললাম না। 3টা লাইন যে মেইন মিড অ্যাক্সিলারি লাইন, মিড ক্ল্যাভিকুলার লাইন আর ডরসাল স্ক্যাপুলার লাইন, এই 3 লাইন বরাবর তাদের এক্সটেনশন, এটা কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট। এরপরে চলে আসি হচ্ছে আরেকটার যে দেখানোর কথা বলছিলাম, এই যে কোস্টো ডায়াফ্রাগম, সরি, কোস্টো, এটা তো দেখালাম, সরি আমি তো উল্টো বললাম, এটা মেডিস্টেনাল তো ছিল না, সরি 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 সরি, একটু ভুল হলো। এটা তো মেডিস্টেনাল প্লুরা না, এটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক প্লুরা, তাই তো। এটা ছিল হচ্ছে কোস্টো ডায়াফ্রাগমেটিক রেসিস। আর এইখানে যখন কোস্টো মেডিস্টেনাল, এই যে এটা হচ্ছে কোস্টো, এটা হচ্ছে কোস্টাল প্লুরা। আর এইদিকে হচ্ছে মধ্যের দিকে কি, মেডিস্টেনাল প্লুরা। তাহলে হচ্ছে এই দুইটার মাঝখানে এই দেখো এই লাইন, এই যে এই ফাঁকা জায়গাটুকু, অ্যান্টেরিয়র বর্ডারের সামনে দুই পাশ থেকে দেখা যাচ্ছে একটু ফাঁকা সামনের জায়গা পাচ্ছি, এই জায়গাটুকুই হচ্ছে মেইনলি কোস্টো মেডিস্টেনাল ডিসিজ। আমি একটু আগে উল্টো বলেছিলাম, নিচেরটা তো হচ্ছে ডায়াফ্রাগমেটিক, তাহলে কোস্টো ডায়াফ্রাগমেটিক ছিল নিচেরটা। আর এই সাইডের মধ্যে আর হচ্ছে পাশের যেটা কোস্টো মেডিস্টেনাল। এই গেল ক্লিয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের এই প্লুরাল স্পেসের সম্পর্কে একজন জিজ্ঞেস করেছিল যে নিউমোথোরাক্স কি, হাইড্রোথোরাক্স কি, এগুলো একটু বুঝতে সমস্যা হচ্ছে। আমি যদি একটু দেখিয়ে দিই, এই যে আমি একটু আগে প্লুরাল স্পেসের কথা বলেছিলাম, প্লুরাল স্পেস, এই স্পেসে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস জমা হতে পারে। ঠিক আছে, যদি দেখা যায় যে প্লুরার মধ্যে ফ্লুইড জমেছে, তখন তাকে আমরা বলবো হচ্ছে, কি বলবো, প্লুরাল ইফিউশন। Pleural effusion, তাহলে abnormal accumulation of fluid in the pleural cavity is called pleural effusion। আর এখানে যদি এয়ার জমে, তাহলে তাকে আমরা কি বলবো, নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস জানতে পারলাম যে এক, ফ্লুইড জমতে পারে হয়, না হয় দুই, এয়ার জমতে পারে, বাতাস জমতে পারে। তাহলে ফ্লুইড জমার ভিত্তিতে আরো ভাগে ভাগ করতে পারি, কি কি ধরনের ফ্লুইড জমতে পারে। 1 নাম্বার, যদি ওয়াটার জমে, তাহলে তাকে আমরা কি বলবো, হাইড্রোথোরাক্স।
যদি হচ্ছে পাঁচ জমে, পাঁচ মানে হচ্ছে পুজ, যদি জমে তাকে আমরা বলবো হচ্ছে পায়োথোরাক্স বা এমপায়ামা থোরাসিক। এমপায়ামা এই নামটা একটু মনে রাখো, এমপায়ামা। এটা এক ধরনের সুপুরিটিভ লাং ডিজিজ, যেটা হচ্ছে তোমরা সামনে জানতে পারবা। পরে আছে হচ্ছে ব্লাড, ব্লাড জমতে পারে। তারপরে হচ্ছে আরো জমতে পারে হচ্ছে লিম্ফ। ব্লাড জমলে আমরা বলবো কি হিমোথোরাক্স। আর লিম্ফ জমলে বলবো হচ্ছে কাইলোথোরাক্স। তাহলে এইটুকু ক্লিয়ার হলো যার সমস্যা ছিল, যে আমরা নামের শুধু এক জায়গায় ভিন্নতা, এটা একটু খেয়াল রেখো, যে ফ্লুইড জমলে প্লুরাল ইফিউশন। প্লুরাল ইফিউশন, ইফিউশন মানে কোনো জায়গায় কিছু জমা। আর বাকি সব জায়গায় কিন্তু দেখো এয়ার জমলে নিউমোথোরাক্স। প্লুরাল ইফিউশনের আবার চারটা পার্ট আছে। ওয়াটার জমলে হাইড্রোথোরাক্স, পায়োথোরাক্স, এগুলো সব জায়গায় থোরাক্স হয়ে যাবে। এটা একটু খেয়াল রাখো। নিউমোথোরাক্সের কিন্তু ভাগ আছে কয়েকটা। তোমার হচ্ছে টেনশন নিউমোথোরাক্সে ভাগ করা যেতে পারে, স্পন্টেনিয়াস, ট্রমাটিক, এভাবে বিভিন্ন ভাগ আছে। সেটা বেশি একটা ইম্পর্টেন্ট না তোমাদের এখনের জন্য। আর আরেকটা জিনিস বলতে চাচ্ছি, যেটা এটার সাথে মিলিয়ে পড়ে দিই, যে প্লুরাল স্পেসে বিভিন্ন জিনিস জমলে তার একটা রোগের নাম আছে। যেমন প্লুরাল যদি ইনফ্ল্যামেশন হয়, প্লুরাল যদি ইনফ্ল্যামেশন হয়, তাহলে আমরা কি, তাকে কি বলা উচিত? প্লুরাইটিস, তাই তো? প্লুরাইটিস। কিন্তু এই নামটা আমরা সাধারণত বেশি একটা ইউজ করি না, তার বদলে আমরা আরেকটা নাম ইউজ করি, সেটার নাম কি? প্লুরেসি। প্লুরেসি। এটা তাহলে প্লুরাল ইনফ্লামেশনকে প্লুরেসি বলি বা প্লুরাইটিস বললেও কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, এরপরে আর মনে হয় না কোনো সমস্যা বলেছিলে প্লুরার মধ্যে, তাহলে মোটামুটি প্লুরা ক্লিয়ার। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে আবার ইনবক্সে জানিয়ে দিও, আমি আবার দেখিয়ে দেবো। এরপর তাহলে মেইন লাংসে চলে যাই। আচ্ছা, একটু 2 মিনিট ব্রেক নিয়ে আসি। আচ্ছা, তাহলে শুরু করি। তোমার লাংস, প্রথমেই লাংসের যে তোমাদের সমস্যার মেইন টপিক গুলো বলেছিলে, একটা হচ্ছে তোমার রুট আর যে হাইলাম। এটা অনেকে বুঝতে পারছিলে না, সেটা হচ্ছে বুঝিয়ে দিব। তারপরে হচ্ছে আহ, তোমার ব্রোঙ্কিয়াল ট্রি, এর যে হচ্ছে তোমার সিকোয়েন্স স্ট্রাকচার, এইটা বলেছিলে। আর কি কোনো সমস্যা ছিল নাকি একটু দেখে বলি। উম না, এই দুটোই মেইনলি হচ্ছে তোমাদের সমস্যা বলছিলে তুমি। তাও হচ্ছে আমি কয়েকটা এক্সট্রা জিনিসপত্র যেগুলো আর কি আরো বেশি সমস্যা হতে পারে বা ছবি আঁকার ইম্পর্টেন্স, ওগুলো দেখিয়ে দিয়ে যাবো। ঠিক আছে। তাহলে লাংসের প্রথমেই আমাদের হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, আমি হচ্ছে বলে দিচ্ছি যে কি কি ইম্পর্টেন্ট, এটাও বলে দিব।
লাংসের প্রথমেই আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্টস ধরলো। ধরার পর হচ্ছে প্রথমে কি জিজ্ঞেস করবে, রাইট লাংস না লেফট লাং, কিভাবে বুঝলে? এই জিনিসটার জন্য আমাদের কি পড়তে হবে, অবশ্যই রাইট এবং লেফট লাং এর মধ্যে পার্থক্য, রাইট লাং ভার্সেস লেফট লাং, এই জিনিসটা কিন্তু মনে রাখবা। কয়েকটা বলে দিচ্ছি, দেখো। রাইট লাংটা হচ্ছে সব সময় শর্টার হবে। কেন শর্টার হবে? আর হচ্ছে লেফট লাংটা লঙ্গার হবে। এই দেখো এখানে কে আছে, একটা অর্গান। এই অর্গানের নাম কি? লিভার। তা লিভার নামক একটা অর্গান যেহেতু আমার রাইট লাং এর নিচেই অবস্থান করে, সে ধাক্কা দিয়ে লাংটাকে উপরের দিকে উঠিয়ে যাচ্ছে। তাহলে এর কারণে দেখো এর হাইটটা কমে যাচ্ছে। আর এখানে ওইরকম বিশেষ কোনো ধরনের অর্গান নাই যে এইভাবে ধাক্কা দিয়ে তাকে উপরে উঠিয়ে দিবে। এর কারণে লেফট লাংটা দেখা যাচ্ছে সে লম্বায় বড় হয়। এক। তারপর 2 নাম্বার, দেখো যেহেতু এ লম্বায় বড় হয়েছে, এ হচ্ছে কি উইদে হচ্ছে বড় হবে, সরি, লম্বায় ছোট হয়েছে, উইদে বড় হবে। আর হচ্ছে লম্বায় যেহেতু বড়, এর জন্য উইদে ছোট। একটু ভালো মতো আঁকলে আর একটু সুবিধা হতো, ধরো যে এইরকম, এরকম। এইবার আরো বোঝা যাচ্ছে যে এ হচ্ছে চওড়া বেশি না। এই হচ্ছে দুটো পয়েন্ট প্রথমে বলে দিবে। এটা কিন্তু প্রথমে বলা যাবে না, প্রথম পয়েন্টটা যেটা বলবা সেটা হচ্ছে আমি বলি যখন প্র্যাকটিক্যালি যখন ধরাবে ভিসেরা, তখন কোন পয়েন্টটা আগে বলতে হবে, সেটা হচ্ছে এই পয়েন্ট। এর একটা লোব, এর দুটো লোব। একে একটা দুটো লোবে ভাগ করা যায়, আপার এবং লোয়ার। আর একে হচ্ছে আপার, মিডিল, লোয়ার, তিনটা লোবে ভাগ করা যায়। এটাই হবে হচ্ছে প্রথম পয়েন্ট। এরপরে তুমি শর্টার, ওয়াইডার, তারপরে লঙ্গার, ন্যারোয়ার এটা বলো। এরপরে ওয়েটটা বলো, এদের ওয়েট কত। একটা হচ্ছে 600, এটা মনে হয় 625 গ্রাম, তাই তো? হ্যাঁ, 625 গ্রাম। আর একটা হচ্ছে 565 গ্রাম, এইটা বলো। তারপর হচ্ছে এই কয়েকটা পয়েন্ট যখন বলে দিলে, তারপরে মেইন কয়েকটা, আরো কয়েকটা মেইন পয়েন্ট আমি বলে দিচ্ছি। এদের দেখা যাবে যে নিচের যে বেস, এদের নিচের যে বেসটা আছে সেটা মোর কনকেভ হবে। কেন? কারণ লিভার এই দেখো এভাবে উঁচু হয়ে একটা ধাক্কা দিচ্ছে, এর কারণে দেখা যাবে যে ডায়াফ্রাগমিক সারফেসটা এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে লাংটা। এই যে লিভার যেহেতু এভাবে ধাক্কা দিয়ে রাখবে, এর কারণে এরকম কনকেভ হয়ে যাবে নিচের এই রাইট লাংটার নিচের যে বেস আর কি, লোয়ার সারফেস বা বেস যাই বলো, ইনফিরিয়র সারফেস বা বেস, সেটা। এরপরে হচ্ছে আরেকটা কথা বলবো অবশ্যই, যে এর অ্যান্টিরিয়র বর্ডারটা স্ট্রেট হবে। রাইট লাং এর অ্যান্টিরিয়র বর্ডারটা স্ট্রেট, কিন্তু লেফট লাং এর অ্যান্টিরিয়র বর্ডার ইজ মার্কড বাই এ লিঙ্গুলা। এই পার্টটুকু কি বলে? লিঙ্গুলা। যেহেতু টাঙের মতো দেখায়, এর কারণে লিঙ্গুলা বলে। এই কয়টা পয়েন্ট মোটামুটি বললেই হচ্ছে, কিন্তু বইয়ে আরো পয়েন্ট আছে, তোমরা পড়ে নিও। আমি কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিলাম, রাইট এন্ড লেফট লাং, এটা প্রথমেই জানতে হবে। এরপরে কয়েকটা রিলেশন আছে তোমার। যে অ্যাপেক্স, লাঙের কি কি থাকে? লাঙের অ্যাপেক্স থাকে, বেস থাকবে, তারপর বর্ডার থাকবে, অ্যান্টিরিয়র বর্ডার, পোস্টিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার। তারপর যে সারফেস থাকবে, কোস্টাল সারফেস, তারপরে মেডিস্টাইনাল সারফেস, তারপরে ইনফিরিয়র সারফেস বা বেস। আর হচ্ছে কি আরেকটা জিনিস থাকবে, অ্যাপেক্স। এইগুলো তো আমি বললাম। তা এই অ্যাপেক্স এর দেখা যায় যে রিলেশনটা ধরে, ইন কেস অফ কখন, সেটা হচ্ছে পোস্টিরিয়র রিলেশনটা, পোস্টিরিয়র রিলেশন অফ অ্যাপেক্স অফ লাং, পোস্টিরিয়র রিলেশন অফ অ্যাপেক্স অফ লাং। আর তোমরা যে ফার্স্ট ট্রিবের নেকের রিলেশন পড়েছো, একদম সেম, কোনো পার্থক্য নাই, ওই জিনিসটাই বলে দিই। এছাড়া যতগুলো রিলেশন দেখবা বইয়ে, আহ, মোটামুটি বলা যায় যে আমার জীবনও লাগে। যতগুলো রিলেশন, অনেকগুলো রিলেশন দেখবা, ওইভাবে লাগে না। এরপরে হচ্ছে তোমার, এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রুট এবং হাইলাম। এটা তোমরা জিজ্ঞেস করেছিল, রুট এবং হাইলামের মধ্যে ডিফারেন্স কি। এই ধরো হচ্ছে একটা লাং, এই লাংয়ের মধ্যে বিভিন্ন স্ট্রাকচার ঢুকবে, বের হবে, এবং তার চারপাশ দিয়ে কে আছে, যার চারপাশ দিয়ে আছে হচ্ছে প্লুরা। প্লুরা একে ঘিরে রাখবে। এই যে বিভিন্ন তোমার স্ট্রাকচার ঢুকছে এবং বের হচ্ছে, এরাই হচ্ছে রুট অফ লাং, রুট অফ দি লাং। এবং যেই পথ দিয়ে এরা লাঙের মধ্যে ঢুকলো, লাঙের যেই পথ দিয়ে এরা ঢুকলো, সেটার নাম হয়ে যাবে হাইলাম। তাহলে হাইলাম ইজ দ্য পার্ট অফ আ লাং, হাইলাম ইজ আ পার্ট অফ আ লাং, কিন্তু রুটস অফ দ্য লাং ইজ নট আ পার্ট অফ লাং। ঠিক আছে?
রুট ইজ নট আ পার্ট অফ লাং, রুট শুধু রুট ব্যবহার করে ইজি হওয়ার জন্য, রুট আর হচ্ছে হাইলাম, তাই তো? হাইলাম তাহলে পার্ট অফ লাং, রুট কিন্তু পার্ট অফ লাং না। এই হচ্ছে এক নাম্বার মেইন যে পার্থক্য সেটা। এরপরে দুই নাম্বার পার্থক্য যেটা বলবো সেটা হচ্ছে রুট, দেখা যাবে যে রুটটাকে মেডিস্টেনাম প্লুরা ঘিরে রেখেছে। আমি কি বলেছিলাম, এই যে এটা এটা কি বলেছিলাম, বাইরে থেকে এঁকেছিলাম এটা প্লুরা এবং দেখিয়েছিলাম যে এভাবে ঘিরে রাখছে, ঢোকার সময় এদেরকে ঘিরে রাখছে, এরা প্রবেশ করবে বেরোবে তাদের ঘিরে রাখছে। এই জিনিসটার নাম আছে একটা, এই জিনিসটার নাম হচ্ছে প্লুরাল কাফ, প্লুরাল কাফ। তাহলে বোঝা যাচ্ছে যে যে রুট অফ দা লাং তারা মেডিস্টেনাল প্লুরা দ্বারা চারদিক দিয়ে আবৃত থাকে, ইনক্লোজ থাকে, এবং তার একটা নাম আছে যেটা বললাম প্লুরাল কাপ। কিন্তু তোমার যে হাইলাম তারা কিন্তু নন প্লুরাল এরিয়া। হাইলাম হচ্ছে তোমার একমাত্র এরিয়া যেখানে কোনো ধরনের প্লুরাই নাই, তোমার ভিসেরাল প্লুরাও নাই, প্যারাইটাল প্লুরাও নাই। আচ্ছা এই জিনিসটা একটু বেসিকটা দেখিয়ে আসি, যে একটা জিনিস বাদ পড়ে গেছে, তোমার ভিসেরাল প্লুরা আর হচ্ছে প্যারাইটাল প্লুরা এরা কোথায় কোথায় থাকে না, এটা কিন্তু একটু ধরে যে অ্যাবসেন্ট থাকে কোথায় ভিসেরাল প্লুরাটা। ভিসেরাল প্লুরা ইজ অ্যাবসেন্ট অ্যাট, ভিসেরাল প্লুরা, ভিসেরাল প্লুরাকে দেখা যাবে যে পুরো লাংকে ঘিরে আছে এক্সেপ্ট হাইলাম, আর একটা হচ্ছে অ্যাটাচমেন্ট অফ দ্য পালমোনারি লিগামেন্ট, অ্যাটাচমেন্ট অফ পালমোনারি লিগামেন্ট, এই দুই জায়গায় দেখা যাবে যে ভিসেরাল প্লুরা নাই। ঠিক আছে, আর প্যারাইটাল প্লুরা তো হচ্ছে ঘিরে রাখে না, এর জন্য এটা তো দেখার দরকার নেই। মেইনলি হচ্ছে ভিসেরাল প্লুরাটা মেইনলি তোমার পুরো লাংয়ের সারফেসকে ঘিরে রাখবে এক্সেপ্ট এই দুটো জায়গা, হাইলাম এবং হচ্ছে অ্যাটাচমেন্ট অফ পালমোনারি লিগামেন্ট। পালমোনারি লিগামেন্ট আমি আগের ক্লাসে পড়িয়েছি, এর জন্য আর যাচ্ছি না। তাহলে হচ্ছে হাইলামটা বুঝলাম যে হচ্ছে যেখান দিয়ে লাংয়ের যেই প্রবেশপথ দিয়ে বিভিন্ন স্ট্রাকচার ঢুকবে, লাংয়ের প্রবেশপথ, লাং এর, তার মানে হচ্ছে ইট ইজ দ্য পার্ট অফ আ লাং। আর রুটস হচ্ছে যেই যেই স্ট্রাকচার লাংয়ে প্রবেশ করবে এরা কিন্তু নট পার্ট অফ লাং। তারপরে রুটকে ঘিরে রাখবে পালমোনারি প্লুরাল কাফ, সরি প্লুরাল কাফ, তাহলে তারা হচ্ছে মেডিস্টাইনাল প্লুরা দ্বারা ঘিরে থাকে। কিন্তু একটু আগে দেখেছিলাম যে ভিসেরাল প্লুরা থাকবে না কোথায়, হাইলামে। হাইলাম ইজ নন প্লুরাল এরিয়া, এখানে কোনো ধরনের প্লুরা থাকে না। এই দুটো পার্থক্য জানলেই মোটামুটি তোমরা পড়লে বুঝতে পারবা। এবার এই দুটো পার্থক্য দ্বারা পড়ে দেখো, ইজিলি বুঝতে পারবা। এরপরে চলে আসি হচ্ছে তোমার আরেকটা জিনিস, উম, যে রাইট লাং কেন হচ্ছে বেশি ইনফেকশন হয়, রাইট লাংয়ে কেন বেশি ইনফেকশন হয় লেফট লাং এর থেকে। এটার সমস্যা লাংয়ের না, এই সমস্যাটা হচ্ছে আমার ট্রাকিয়ার। এই যে হচ্ছে তোমার ট্রাকিয়া, এই হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া দুটো প্রিন্সিপাল ব্রোঙ্কাসে ভাগ হলো, প্রিন্সিপাল বা প্রাইমারি ব্রোঙ্কাস যাই বলো, দুটো নাম আছে। তাহলে এরা দেখা যাবে যে এই তোমার রাইট যে প্রিন্সিপাল ব্রোঙ্কাস এর দেখা যাবে বিভিন্ন পিকুলিয়ারিটিস আছে কয়েকটা। কি কি পিকুলিয়ারিটিস? এক নাম্বার দেখবো যে আমরা এ হচ্ছে শর্টার, এ লেফটের থেকে, এটা কি রাইট সাইডের প্রিন্সিপাল ব্রোঙ্কাস বা প্রাইমারি ব্রোঙ্কাস, আর এটা হচ্ছে লেফট সাইডের। এ দেখা যাবে যে লেন্থে ছোট, শর্টার, মাত্র 1.25 সেন্টিমিটার। এ দেখা যাবে তার ডায়ামিটার যে এটা ওয়াইডার, তাহলে এ হচ্ছে শর্টার হলো, ওয়াইডার হলো। তারপরে এ দেখা যাবে লেস অবলিক, বেশি অবলিক না। এ দেখো এই যে একটা কোণ ফর্ম করছে, এটা মাত্র 25 ডিগ্রি কোণ ফর্ম করে। আর এই দেখা যায় যে 45 ডিগ্রি কোণ করে ফর্ম করে, তাহলে এ কি বেশি অবলিক, আর এ হচ্ছে কম অবলিক। তাহলে যদি কোনো অবজেক্ট ড্রপ করো, এখানে দেখা যাবে এইখানে দ্রুত বাড়ি খেয়ে এখানে দেখো আস্তে আস্তে ভাবে বেঁকা হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ধরে যে হয়ে গেল ভুম করে নিচের দিকে নেমে গেল একদম হাই স্পিডে এদিকে নেমে গেল। ঠিক আছে, তাহলে ইনফেকশন এভাবে যখন নামবে তখন হাই স্পিডে এই দিক দিয়েই নামবে, ওই দিক দিয়ে বাড়ি খাবে, এভাবে এভাবে যাবে।
আর এখান থেকে এখানে একটা বাড়ি করলে, এখানে একটা বাড়ি করলে, এভাবে নিচের দিকে নেমে গেল, যেহেতু লেস অফ। তাহলে এইটা আর একটা কারণ, যে শর্টার, ওয়াইডার, আর একটা কি লেস অবলিক। লেস অবলিক আর একটা পয়েন্ট আছে, লাস্ট পয়েন্ট, এট ইট ইজ সিচুয়েটেড, সিচুয়েটেড at the same line of the trachea, line of trachea। এই যে ট্রাকিয়া, এই ট্রাকিয়ার সাথে দেখো একটু আঁকা একটু ভুল হয়েছে, তাও যদি আর একবার দেখাতে চাই, এই দেখো ট্রাকিয়ার সেম লাইনে এ অবস্থিত, এরকম থাকবে। মানে ট্রাকিয়া যেই লাইনে থাকে তা সেই লাইনের সাথে এ একইভাবে অবস্থিত, এই লাইনের সাথে সে মিশে যাচ্ছে, কিন্তু এ দেখো এই লাইনের একটু পাশে থাকছে। এর যে ওপেনিং, লেফট যে প্রিন্সিপাল ব্রোঙ্কাসের ওপেনিং, সে একটু লাইনের বাইরে থাকছে, যে মিড লাইন অফ ট্রাকিয়া তার বাইরে থাকছে। এর জন্য কোনো কিছু ড্রপ করলে বা কোনো কিছু প্রবেশ করলে দেখা যাবে এই আগে ঢুকছে, এবং এ ছোট, এর ডায়ামিটার অনেক বেশি, ডায়ামিটার বেশি বলে অনেক কিছু জিনিস ঢুকতে পারবে একসাথে, ছোট বলে কম রাস্তা পার করতে হবে, লেস অবলিক বলে ওরকম কোনো বাধার সম্মুখীন হবে না। এই কয়েকটা পিকুলিয়ারিটির কারণেই দেখা যাচ্ছে যে এই রাইট লাংয়ে আগে, সবার আগে কোনো ধরনের ইনফেকশাস ম্যাটেরিয়াল ঢুকবে। ধরো যে ড্রপলেট, এয়ারবর্ন ইনফেকশন, আমাদের যে এয়ারবর্ন, এয়ারের মাধ্যমে যেগুলো ছড়ায়, যেমন ধরো টিউবারকুলোসিস, টিউবারকুলোসিসের ড্রপলেট, একজন রোগী কাশি দিল, কাশি দেওয়ার কারণে তোমার ওই ড্রপলেট গুলো নিঃশ্বাসের মাধ্যমে ইনহেলেশন যখন করলে, এই যে ড্রপলেট গুলো, ছোট ছোট ড্রপলেট দেখা যাবে যে এভাবে যেতে যেতে এইখানেই প্রথমে প্রবেশ করছে, যেহেতু একই লাইন আছে, ট্রাকিয়ার কম রাস্তা পার করা লাগছে, অনেক কিছু একসাথে ঢুকে যাবে, এর জন্য রাইট লাংটা আগে এফেক্টেড হবে। এটা ক্লিয়ার কিনা? এই জিনিসটা অনেক সহজে বুঝিয়ে দিলাম, মনে হয় না কোনো সমস্যা থাকবে। ঠিক আছে, এরপরে আর একটা জিনিস, ব্রঙ্কিয়াল ট্রি এর এর পরের সমস্যা হচ্ছে, সেটা বলেছিল ব্রঙ্কিয়াল ট্রি। ব্রঙ্কিয়াল ট্রি এর যে সিকোয়েন্সটা, এটা নিয়ে অনেকের সমস্যা। তাহলে প্রথমে বলি, ব্রঙ্কিয়াল ট্রি বা আর একটা নাম আছে ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি, ট্রাকিও ট্রি। এইটা হচ্ছে, একটা হচ্ছে ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি, আর একটা আছে হচ্ছে তোমার রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি পাথওয়ে, এই দুটো কিন্তু আলাদা। মানে রেসপিরেটরি যে পাথওয়ে, রেসপিরেটরি পাথওয়ে যখন বলবো আমরা, তখন বুঝবো যে নোজ, নাক থেকে একদম অ্যালভিওলাই। যদি আঁকি ভালো মতো, এই দেখো, খেয়াল করো, এই দেখো, আমি এটা হচ্ছে পুরোটুকু যে আঁকলাম, নোজ, প্রথমে আসি কি, সিকোয়েন্সটা মনে রাখবা, রেসপিরেটরি পাথওয়ে যখন বলবে, তখন প্রথমে আসবে হচ্ছে নস্ট্রিল, নাকের যে ফুটো মেইনলি, সরি মুছে গেল, নস্ট্রিল, নস্ট্রিল থেকে তোমার ন্যাসাল ভেস্টিবিউল, নস্ট্রিল লিখে রাখতে পারো, আমি হচ্ছে বলে যাচ্ছি, নস্ট্রিল, পরে আসবে হচ্ছে নেজাল ভেস্টিবিউল। এইটুকু পার্ট হচ্ছে যে স্কিন থাকবে নাকের মধ্যেই, তো প্রথমে গিয়ে মিউকাস মেমব্রেন শুরু হয় না, নাকে প্রথমে কি থাকবে, নেজাল ভেস্টিবিউল, যেটুকু একটা মডিফাইড টাইপের
টাইপ অফ স্কিন পাওয়া যাবে। এই স্কিনটা পরে রূপান্তরিত হয়ে যাবে এই জায়গায় গিয়ে ভেস্টিবিউলের পর এই পুরো পার্টটুকু কি মিউকাস মেমব্রেন। এটা এখানে পাবো হচ্ছে আমরা কঙ্কা, বিভিন্ন ধরনের কঙ্কা। এই যে এখানে যে দাগ দাগ দিয়েছি এটা হচ্ছে একটা বনি প্রমিনেন্স, এভাবে মাধ্যমে কঙ্কা পেলাম। তাহলে এক্সটেরিয়র থেকে এয়ার ঢুকলো নস্ট্রিলের মাধ্যমে, ভেস্টিবিউলকে পার করলো, তারপরে হচ্ছে আমার নেজাল ক্যাভিটির বিভিন্ন কঙ্কার মাধ্যমে নিচের দিকে নামবে নেজাল ক্যাভিটি। এরপর হচ্ছে কি নেজাল ক্যাভিটি। তাহলে কি হলো, নস্ট্রিল, ভেস্টিবিউল, এরপরে নেজাল ক্যাভিটি, এরপরে এই যে পোস্টিরিয়র, যেটা পোস্টিরিয়র নেজাল কঙ্কা, পোস্টেরিয়র নেজাল কঙ্কা, সরি এটা কঙ্কা উচ্চারণ, এটা হচ্ছে কোয়ানা, আর এইগুলো হচ্ছে কঙ্কা। এটা হচ্ছে কোয়ানা, পোস্টেরিয়র নেজাল কোয়ানা। এরপরে হচ্ছে সে চলে যাবে এই যে এই পার্টটুকু কি ওরোফ্যারিংস, ওরোফ্যারিংস, নেজোফ্যারিংস আগে, নেজোফ্যারিংস, ওরোফ্যারিংস, নেজোফ্যারিংস, পরে হচ্ছে ওরোফ্যারিংস। এরপরে এই পার্টটুকু কি ল্যারিংস, তারপরে এই পুরো পার্টটুকু কি ট্রাকিয়া। তারপরে দেখো দুটো ভাগে ভাগ হয়ে গেল, রাইট এন্ড লেফট প্রাইমারি ব্রঙ্কাস, বা হচ্ছে প্রিন্সিপাল বলবো আমরা, কিন্তু প্রাইমারি বলবো না, প্রিন্সিপাল বলবো। তারপরে চলে যাবে হচ্ছে তোমার লোবার ব্রঙ্কাসে। লোবার ব্রঙ্কাস এই যে দেখো তিনটা যে এঁকেছি, এক দুই তিন, তিনটা লোব আছে রাইট সাইডের লাঙে, এই জন্য তিনটা লোবার ব্রঙ্কাস পাবো। আর ওইদিকে পাবো দুটো, লেফটে পাবো দুটো। তারপরে এই লোবার ব্রঙ্কাস থেকে দেখা যাচ্ছে, সরি, তোমার এই লোবার ব্রঙ্কাসটা বিভিন্ন আরো ছোট ছোট দিবে, তাদের নাম হয়ে যাবে হচ্ছে তোমার সেগমেন্টাল ব্রঙ্কাস। তাহলে কি কি পেলাম আবার এই পর্যন্ত একটু রিক্যাপিচুলেট করি। নাকের মধ্যে এক্সটেরিয়র থেকে এয়ার ঢুকলো কোন জায়গা দিয়ে, নস্ট্রিল দিয়ে। এখানে একটা স্কিনের লেয়ার থাকবে যেটা হচ্ছে মডিফাইড টাইপ অফ স্কিন, নাম কি ভেস্টিবিউল। এরপর এই পুরোটুকু কি নেজাল ক্যাভিটি, নেজাল ক্যাভিটির পিছনের একটা পার্ট, স্কালের একটা পার্ট দিয়ে বেরোয় আসবে হচ্ছে তোমার মুখের, মুখ আর নাকের সংযোগ স্থল। আগে হচ্ছে তোমার পোস্টিরিয়র নেজাল কোয়ানা, এবং সেটা চলে আসবে নেজোফ্যারিংস, নেজোফ্যারিংস, তারপরে মুখ এবং নাকের যে সংযোগস্থল সেটা আসবে কি ওরোফ্যারিংস। ওরোফ্যারিংস থেকে এইদিকে কি চলে আসছে তোমার ল্যারিঙ্গোফ্যারিংস, কিন্তু আমরা ল্যারিঙ্গোফ্যারিংসে যাচ্ছি না, আমরা যাচ্ছি ল্যারিংসে। আমরা এইদিক দিয়ে যাবো, এইদিকে গেলে ল্যারিঙ্গোফ্যারিংস এর পথ ধরতাম, কিন্তু আমরা ল্যারিঙ্গোফ্যারিংসে যাচ্ছি না, আমরা যাচ্ছি কি ল্যারিংসে। ল্যারিংসে যাওয়ার পর এই পুরো পার্টটুকু কি ট্রাকিয়া, এই পুরো পার্টটুকু কি ট্রাকিয়া। তারপরে নিচের দিকে নামলাম, দুটো ভাগে ভাগ হলো, রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। প্রিন্সিপাল ব্রঙ্কাস লোব ওয়াইজ, রাইট সাইডে দুটো, সরি রাইট সাইডে তিনটা, রাইট সাইডে তিনটা আর লেফট সাইডে দুটো লোবার ব্রঙ্কাস দিল, লোবার ব্রঙ্কাস। এই লোবার ব্রঙ্কাস গুলো আরো ছোট ছোট ভাগ ভাগ হলো, প্রত্যেক প্রত্যেক এখানে কোনো পার্থক্য নাই, 10টা করে, রাইট এন্ড লেফট দুই জায়গায় হচ্ছে 10টা করে, 10টা 10টা, এই সাইডে 10টা ওই সাইডে 10টা, তাহলে 10টা 10টা করে 20টা দিবে। দুই সাইডে মোট আহ, এখানে দেখো 3 নাম্বারটা, যে এ 5টা দিয়েছে, যেহেতু হচ্ছে নিচে 5টা সেগমেন্ট আছে, ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, ওটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এই সেগমেন্ট ওয়াইজ ভাগ হয়ে সেগমেন্টাল ব্রঙ্কাস দিল। এই পর্যন্ত আমরা বুঝলাম যে ব্রঙ্কাসের কাহিনী। এরপরে দেখা যাবে এই ব্রঙ্কাস গুলো আরো কয়েকটা, আর একটা ছোট সেগমেন্টে ভাগ হবে, তার নাম হবে টার্মিনাল ব্রঙ্কাস। এর মাধ্যমে সে টার্মিনেট করে ফেলবো, টার্মিনাল মানে হচ্ছে একদম ফাইনাল, সেটা তো জানো। টার্মিনাল ব্রঙ্কাসের মাধ্যমে তার শেষ হয়ে গেল, ব্রঙ্কাস শেষ হয়ে গেল। ব্রঙ্কাস শেষে কি শুরু হবে, ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল শুরু হবে। ব্রঙ্কিওল প্রথমেই যে ব্রঙ্কিওল পাবো সেটার নাম হবে হচ্ছে তোমার লোবার, সরি লোবিউলার বা কন্ডাক্টিং বা প্রি টার্মিনাল ব্রঙ্কিওল।
এর আগেও একটা ব্রঙ্কিওল আছে, সাধারণত ওটা আমরা বলি না, বা বিভিন্ন বইয়েও পাবা না, সেটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কিওল। সেটা লিখে রাখতে পারো, প্রাইমারি ব্রঙ্কিওল। প্রাইমারি ব্রঙ্কিওল, আচ্ছা লেখো, এটা লিখলে ভালো হবে। প্রাইমারি ব্রঙ্কিওল দিয়ে শুরু হবে, এটা লেখা ভালো। প্রাইমারি ব্রঙ্কিওল দিয়ে শুরু হলো। এই প্রাইমারি ব্রঙ্কিওল গুলো বিভিন্ন লোবিউলার ব্রঙ্কিওল বা কন্ডাক্টিং ব্রঙ্কিওল বা প্রি টার্মিনাল ব্রঙ্কিওল দিবে। এই প্রি টার্মিনাল ব্রঙ্কিওল থেকে কি আসবে? টার্মিনাল ব্রঙ্কিওল। ব্রঙ্কিওল, এই টার্মিনাল ব্রঙ্কিওল, এরপরে নাম দিবে হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওল। এইখান থেকে আমার মেইন যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান সেটা শুরু হয়ে যাবে, এর জন্য রেসপিরেটরি নাম হয়ে গেছে রেসপিরেটরি ব্রঙ্কিওল। এই রেসপিরেটরি ব্রঙ্কিওল ফাইনালি দিবে হচ্ছে অ্যালভিওলার ডাক্ট। অ্যালভিওলার ডাক্ট, তারপরে অ্যালভিওলার ডাক্ট ওপেন করবে একটা স্যাকের মধ্যে, সেই স্যাকের ওপেনিং এর নাম হচ্ছে, একটা স্যাকের মধ্যে ওপেনিং করবে, নাম হচ্ছে অ্যালভিওলার স্যাক। ওই স্যাকের ওপেনিং যেটা, সেটার নাম কি? অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম আর কোথায় আছে? অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল, হার্টে আছে। এখানেও অ্যাট্রিয়াম আছে, তাহলে লাঙেও অ্যাট্রিয়াম পাই, হার্টেও অ্যাট্রিয়াম পাই, কিন্তু লাঙের অ্যাট্রিয়াম হচ্ছে অনেক ছোট। পরে আমি কি বলছিলাম, অ্যালভিওলার স্যাক কে ওপেন করবে এই ওপেনিং এর মাধ্যমে। এবং ফাইনালি আমার যেখানে গিয়ে মেইন এক্সচেঞ্জ হবে, ইউনিট অফ লাং, সেটা হচ্ছে কি? অ্যালভিওলাই। এই হলো পুরো সিকোয়েন্স। তাহলে হচ্ছে আবার বলি, নস্ট্রিল থেকে এয়ার আসলো, নাকের ফুটো দিয়ে ঢুকলো, ফুটো দিয়ে ঢুকে একটা মডিফাইড টাইপের স্কিনের জায়গাকে পার করবে, নাম ভেস্টিবুল অফ দ্য নোজ। তারপরে নেজাল ক্যাভিটিতে চলে আসলো, সেই নেজাল ক্যাভিটি থেকে পোস্টিরিয়র নেজাল কোয়ানার মাধ্যমে নেজোফ্যারিংস এর পার্টটুকুতে আসলো, নেজোফ্যারিংস এর পর ওরোফ্যারিংস, ওরোফ্যারিংস এর পর ল্যারিংসে আসবে, ল্যারিংস থেকে এই পুরো পার্টটুকু ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে দুটো ভাগে ভাগ হয়ে গেল, রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। ঠিক আছে? তারপরে তারা লোব ওয়াইজ ভাগ হবে, রাইটে তিনটা লোব, এর জন্য তিনটা, লেফটে দুটো লোব, দুটো লোবার ব্রঙ্কাস। লোবার ব্রঙ্কাস, এই লোবার ব্রঙ্কাস বিভিন্ন ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট ওয়াইজ ভাগ হবে, যেহেতু ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট দুই লাঙেই সমান 10টা 10টা করে, সেই ক্ষেত্রে সেগমেন্টাল ব্রঙ্কাসের সংখ্যাও 10টা 10টা করে দুই লাঙে পাবো। তারপরে এই সেগমেন্টাল ব্রঙ্কাস যখন হয়ে গেল, এ এখন টার্মিনেট করবে, ব্রঙ্কাস টার্মিনেট করে শুরু করবে অ্যালভিওলাই। তাহলে নাম কি? টার্মিনাল ব্রঙ্কাস। তাহলে এখানে গিয়ে আমার ব্রঙ্কাস শেষ। এরপরে আসবে ব্রঙ্কিওল। ব্রঙ্কিওলের দেখা যাচ্ছে, তোমরা হচ্ছে ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওলের পার্থক্যটা পড়ে নিও। ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে মোটামুটি ধরে। সেটা হচ্ছে তোমার ট্রাকিয়ার মধ্যে পাবা, ট্রাকিয়ার পার্টে গিয়ে পাবা। ট্রাকিয়া এবং ব্রঙ্কাসের মধ্যে, আচ্ছা আমি পরে বলে দিচ্ছি, মেইন কয়েকটা বলে দিব। টার্মিনাল ব্রঙ্কিয়া, এরপরে কি বললাম? টার্মিনাল ব্রঙ্কাস, টার্মিনাল ব্রঙ্কাস। ঠিক আছে? টার্মিনাল ব্রঙ্কাস থেকে, এই হচ্ছে টার্মিনাল ব্রঙ্কাস। টার্মিনাল ব্রঙ্কাসের পর প্রথমে শুরু হলো প্রাইমারি, প্রাথমিক, প্রথম যেটা আসবে প্রাথমিক, প্রাইমারি। প্রাইমারি ব্রঙ্কিওল, প্রাইমারি ব্রঙ্কিওল দিবে হচ্ছে লোবার বা কন্ডাক্টিং বা প্রি টার্মিনাল ব্রঙ্কিওল। এই প্রি মানে কি? টার্মিনালের আগে। কন্ডাক্টিং মানে কি? কন্ডাক্ট করছে, এই দুইজনের মধ্যে কন্ডাক্ট করছে। তাহলে কি? প্রি টার্মিনাল পর টার্মিনাল ব্রঙ্কিওল, পরে রেসপিরেটরি ব্রঙ্কিওল, এরপরে এই পার্টটুকুকে আমরা বলি হচ্ছে অ্যালভিওলার ইউনিট। এই পার্টটুকু বলে হচ্ছে, সরি, রেসপিরেটরি জোন। এর কে রেসপিরেটরি জোন, রেসপিরেটরি জোন। এখান থেকে যেহেতু রেসপিরেশন শুরু, এর জন্য রেসপিরেটরি জোন বলতে হয়। এবং এই পার্টটুকুকে অ্যালভিওলার ইউনিট বলা হয়। এই পার্টটুকু হচ্ছে অ্যালভিওলার ডাক্ট, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার স্যাক, অ্যালভিওলাই। এই হলো তোমার শেষ। এই পুরোটুকু যেটুকু বললাম, এই পুরোটুকু হচ্ছে আহ মানে কার কার পাথওয়ে? রেসপিরেটরি পাথওয়ে। আর রেসপিরেটরি পাথওয়ে থেকে আমরা ট্রাকিও ব্রঙ্কিয়াল বা ব্রঙ্কিয়ালটিকে পার্থক্য করব, এই যে এখান থেকে শুরু হবে। যখন বলবে ব্রঙ্কিয়ালটি বা ট্রাকিও ব্রঙ্কিয়ালটি, তখন এখান থেকে শুরু করব, এখান থেকে নিচের দিকে সব। এইটুকু বাদ, এইটুকু হচ্ছে রেসপিরেটরি, আপার রেসপিরেটরি। ঠিক আছে? এরপরে কোন টপিক? দাঁড়াও একটু। আচ্ছা, এর লাইনিং এপিথেলিয়াম কি? খুবই ইম্পর্টেন্ট। এই যে আমার রেসপিরেটরি ট্রি এর ব্রঙ্কিয়াল ট্রি বা ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি, লাইনিং এপিথেলিয়াম কি বা রেসপিরেটরি পাথওয়ে, এটার নাম হবে হচ্ছে সিউডো স্ট্রেটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম। এটা হচ্ছে মেইন। এছাড়াও বিভিন্ন জায়গায় পার্থক্য আছে, এটা হচ্ছে তোমরা হচ্ছে গ্রেজ অ্যানাটমির বই যদি থাকে কারোর, ওখান থেকে সুন্দর করে দেখতে পারো। বাট হচ্ছে সহজভাবে যদি খুঁজতে চাও, সেটা হচ্ছে গাইডে আছে, গাইডে একবারে সুন্দর করে দেওয়া আছে। গ্রেজ অ্যানাটমি থেকেই সম্ভবত তুলে দেওয়া, গাইডেও আছে, গ্রেজ অ্যানাটমিতেও সুন্দর করে দেওয়া ছিল, আমরা যখন পড়েছিলাম যখন দেখে। তাহলে হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড এট কলামনার।
কলামনার এপিথেলিয়াম। এই নামটা হচ্ছে একটু প্র্যাকটিস করে উম, মানে ঠোঁটস্থ করে ফেলবা, যাতে হচ্ছে ডাইরেক্ট চলে আসে। প্রথম দিকে একটু দাঁত ভাঙা টাইপের লাগছে যে সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, আসলে এটা একটা সহজ জিনিস। আচ্ছা, তোমরা একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, বাট কেউ বলনি যে সমস্যা হিসেবে, সেটা হচ্ছে আমার বিভিন্ন ধরনের সেল থাকে। এটা একটু পড়ে নিও যে বিভিন্ন ধরনের কন্ডাক্টিং পাথওয়ে। আমি এই দেখো, এখানে দেখেছিলাম কি, রেসপিরেটরি ব্রঙ্কাল থেকে যে নিচের পর্যন্ত সেটা হচ্ছে রেসপিরেটরি জোন, তার উপরের যেটুকু জোন থাকবে ট্রাকিয়া থেকে তোমার টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত, সেই পার্টটুকু কি বলবো, কন্ডাক্টিং জোন। কন্ডাক্টিং জোন। তাহলে হচ্ছে আমরা দুটো ভাগে ভাগ করি, ট্রাকিয়াল ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি বা ব্রঙ্কিয়াল ট্রিকে দুটো জোনে ভাগ করি ফাংশনের ভিত্তিতে। একটা হচ্ছে কন্ডাক্টিং জোন, আর একটা হচ্ছে রেসপিরেটরি জোন। এই কন্ডাক্টিং জোনে বিভিন্ন কারণ কেন ভাগ করি, কারণ হচ্ছে এর সেল আলাদা, আর হচ্ছে রেসপিরেটরি সেল জোনের সেল আলাদা। কন্ডাক্টিং জোনে 7 ধরনের সেল আছে, আর রেসপিরেটরি জোনে 3 ধরনের সেল আছে। এই সেলগুলো একটু ভালো মতো পড়ে নিও। এটা হচ্ছে এরকম ব্যাখ্যা করার কিছু নেই, এই সেলগুলো কি এবং তাদের ফাংশন কি। যেমন হচ্ছে তোমার যে টাইপ 2 নিউমোসাইট, টাইপ 1 নিউমোসাইট আছে একটা, এটা একটু দেখিয়ে দিই। কন্ডাক্টিং জোনটা পড়ে নিও, এটা একটু দেখিয়ে দিই তাহলে। তিনটা, তাই তো? টাইপ 1 নিউমোসাইট, তারপরে আছে টাইপ 2 নিউমোসাইট, আর একজন হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এর বিশেষ নাম আছে, এই বিশেষ নামটা মনে রাখবো, ডাস্ট সেল। কারণ আমাদের যত ডাস্ট ইনহেল করে ফেলি শ্বাসের মাধ্যমে, সেই সব ইনহেল করা ডাস্ট দেখা যাচ্ছে কি এ নষ্ট, কি বলে, এ হচ্ছে ইনগালফ করে নেয় ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে। আর একটা নাম আছে এর, সেটা হচ্ছে হার্ট ফেলিয়ার সেল। হার্ট ফেলিয়ার সেল, কেন হার্ট ফেলিয়ার সেল বলা হচ্ছে, এখান থেকে তাহলে শুরু করি 3 নাম্বার দিয়ে। যে 3 নাম্বার হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ কি, ম্যাক্রোফেজ হচ্ছে আমার মনোসাইট, যখন হচ্ছে টিস্যুর মধ্যে গমন করবে, টিস্যুতে গমন করার মাধ্যমে এর বিভিন্ন ধরনের পরিবর্তন আসবে, লার্জার হয়ে যাবে, নিউক্লিয়াস বেশি হয়ে যাবে। এটাই হচ্ছে ম্যাক্রোফেজ। তা তো আমরা জানি। এটা হচ্ছে কি টাইপের ম্যাক্রোফেজ, ফিক্সড ম্যাক্রোফেজ। এটা মানে এতদিনে পড়ে ফেলেছো, তোমাদের ফিজিওলজিতে পড়িয়ে ফেলেছেন অভ্র ভাইয়া, এর জন্য আর ব্যাখ্যা করলাম না ম্যাক্রোফেজ জিনিসটা কি। তাহলে আমি যেটা ব্যাখ্যা করবো, এটা কেন হার্ট ফেলিয়ার সেল বলছে। ডাস্ট সেল বলা হচ্ছে, এটা তো বুঝলে যে ডাস্ট কি ইনগালফ করবে, এর জন্য ডাস্ট সেল। আমাদের শ্বাস নিই, এবং শ্বাসের মাধ্যমে আমরা জানি এয়ারে বিভিন্ন ডাস্ট থাকে, সব ডাস্ট গিয়ে যখন জমা হবে ওইখানে, অ্যালভিওলাতে যতগুলো আসবে সেগুলোকে তারা ইনগলফ করে ফেলবে। হার্ট ফেলিয়ার সেল কেন বলা হচ্ছে, সরি, দেখা যায় আমাদের যখন হচ্ছে হার্ট ফেল হয়, তখন হচ্ছে হার্ট ফেলিয়ার হচ্ছে বিভিন্ন টাইপের হয়। তা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার। দেখাই আমি, হচ্ছে হার্ট ফেলিয়ার হচ্ছে মেইনলি 3 ধরনের যদি ভাগ করি। একটা হচ্ছে তোমার রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার, রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার, লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার, আর একটা হচ্ছে বাই ভেন্ট্রিকুলার ফেলিয়ার। বাই ভেন্ট্রিকুলার মানে দুটো একসাথে, অথবা এর হচ্ছে বিশেষ, এটা ব্যবহার করে না সাধারণত, এটা ব্যবহার করি হচ্ছে আমরা, এটা সিসিএফ মানে হচ্ছে কনজেস্টিভ কার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার। দেখা যাচ্ছে যখন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার হয়, তখন একটা ভেন্ট্রিকলও কাজ করে না। রাইট ভেন্ট্রিকলে দেখা, ভেন্ট্রিকল ফেলিয়ার হলে লেফটটা কাজ করবে, সিস্টেমিক সার্কুলেশন ঠিক থাকবে, পালমোনারিতে এই সমস্যা। লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হলে সিস্টেমিক এর সমস্যা। কিন্তু কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার যখন হয়ে যায়, তখন দেখা যায় যে আমার দুটো ভেন্ট্রিকেলই সমস্যা হচ্ছে না, তখন কনজেশন অফ ব্লাড হবে ইনটু দা লাং। কনজেশন কি, কনজেশন শব্দটার মানে হচ্ছে বেশি পরিমাণে ব্লাড সাপ্লাই ক্যাপিলারিতে চলে যাচ্ছে। বেশি পরিমাণে ব্লাড সাপ্লাই যখন ক্যাপিলারি দিয়ে যাবে, এই যে তোমার আর্টারি আসছে, এটা হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে বিভিন্ন ক্যাপিলারিতে, আর এদিক দিয়ে ভেইন বেরোচ্ছে, তাই তো? তখন বেশি পরিমাণ যখন ব্লাড সাপ্লাই মানে পাম্প হচ্ছে না, তখন দেখা যাচ্ছে ব্লাড ভেসেলের মধ্যে অনেক ব্লাড জমে যাচ্ছে। এই যে ব্লাড জমে গেল, জমে যাওয়ার কারণে এই ব্লাডটা, এই এটা তোমার যে আর্টারিওল, এই আর্টারিওলটা
কতক্ষণই বা ডাইলেট হতে পারে, এই আর্টারিটা কতক্ষণ ডাইলেট হতে পারে, একটু পরে রাপচার হয়ে যাবে। রাপচার হয়ে সে এক্সট্রা ভ্যাসেশন হবে। এক্সট্রা ভ্যাসেশন মানে বেরোয় আসা, এক্সট্রা ভ্যাসেশন। এক্সট্রা ভ্যাসেশন মানে বেরোয় আসা, মানে হচ্ছে এক কথায় হিমোরেজ হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে। এই রক্তক্ষরণ হলে আমাদের কি কি থাকে, রেড ব্লাড সেল থাকে, হোয়াইট ব্লাড সেল থাকে, বিভিন্ন পরিমাণ প্ল্যাটিলেট থাকে, আর হচ্ছে আমার ব্লাডের কম্পোনেন্ট থাকে। মেইন যেটা তোমার হচ্ছে 45% ব্লাডের হিমাটোক্রিট যেটাকে বলি পিসিভি, তাহলে 45% অফ আরবিসি, যেটার সাইজেও বড় মোটামুটি, এই জিনিসটাকে দেখা যাবে যে এই অ্যালভিওলার ম্যাক্রোফেজ, এই অ্যালভিওলার ম্যাক্রোফেজ এই অ্যালভিওলার ম্যাক্রোফেজ খেয়ে ফেলছে, ফেগোসাইটোসিসের মাধ্যমে খেয়ে ফেলবে। এই তোমার হচ্ছে ম্যাক্রোফেজ প্রসেস থাকে এদের অনেক, এবং এই আরবিসি কে ইনগালফ করে ফেলবে। এই আরবিসি কে যখন ইনগালফ করে ফেলবে, আরবিসি নিজে লাল, তখন এরাও লাল হয়ে যাবে। এই লাল হয়ে যাওয়ার কারণে এই একটা কালার দিবে বিশেষ ধরনের, তাকে আমরা বলি হচ্ছে ব্রিক রেড কালার। ব্রিক রেড, যেটা হচ্ছে আমার আহ, ইটের গুড়ার যে কালারটা, সেই ধরনের কালার দিবে। এই কালারের কফ বেরোয় আসবে আমার কাশির সাথে, তখন আমরা তাকে হচ্ছে, এর কারণেই আমরা তাকে হার্ট ফেলিয়ার সেল বলছি। আবার যদি একটু ব্যাখ্যা করি এই জিনিসটাকে ইজিলি, তোমার হচ্ছে হার্ট ফেলিয়ার হলো কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার, দুটো ভেন্ট্রিকলে কাজ করছে না, তাহলে আমার আর্টারিওলের মধ্যে ব্লাড জমা হচ্ছে, ব্লাড জমা হয়ে রাপচার হয়ে যাবে, কতক্ষণই বা রাখতে পারবে, রাপচার হয়ে কারণে আরবিসি বেরোয় আসলো। এই আরবিসি হচ্ছে নিজে লাল রঙ। এই আরবিসি কে দেখা যাচ্ছে যে তারা উম, কি বলে, ম্যাক্রোফেজ, অ্যালভিওলার ম্যাক্রোফেজ ইনগালফ করে ফেলছে। এই অ্যালভিওলার ম্যাক্রোফেজকে ইনগালফ করে ফেলার কারণে দেখা যাচ্ছে এর কালার ব্রিক রেড হয়ে যাচ্ছে, ব্রিক রেড। এবং কাশি যখন দিব তখন কি, এই অ্যালভিওলার ম্যাক্রোফেজ উপরের দিকে উঠবে, এই কাশির সাথে এই অ্যালভিওলার ম্যাক্রোফেজ গুলো থাকে, এই রক্ত থাকে একটু পরিমাণের, তখন ব্রিক রেড কালার যখন স্পুটাম পাবো, এর কারণে হচ্ছে আমরা আহ একে হার্ট ফেলিয়ার সেল বলি, কারণ হার্ট ফেলিয়ার হলে আমার লাল রক্ত উঠে আসছে। ঠিক আছে, ক্লিয়ার? আরেকটা জিনিস বলে দিই, যে কাশির সাথে যখন ব্লাড চলে আসবে, কাফিং আউট অফ ব্লাড, কাফিং আউট অফ ব্লাড ইজ কল্ড কি, হিমোপটাইসিস। এটা একটু মনে রাখো, হিমোপটাইসিস। কাশির সাথে যখন রক্ত আসবে তাকে আমরা বলবো হিমোপটাইসিস। যখন ভমিটিং হবে, ভমিটিং আউট অফ ব্লাড, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হিমাটেমেসিস, টেমেসিস। তারপর হচ্ছে, আচ্ছা এই দুটো জানলে এখন হবে তোমাদের, মেইনলি হচ্ছে হিমাটেমেসিসটা এই ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারের অ্যানাটমি বইই পাবা। সেটা হচ্ছে তোমার এসোফেজিয়াল ভ্যারিস, মানে এসোফেজিয়ালে যদি কোনো ধরনের, এসোফেজের মধ্যে যদি কোনো ধরনের ওসোফেগাস যেটা আছে, ওখানে যে ভেইন গুলো ডাইলেট হয়ে যাবে, তখন ডাইলেট হয়ে রাপচার হয়ে সেটা বমির মাধ্যমে বেরোয় আসবে, হিমাটেমেসিস। এটা পাবা, সামনে পাবা। আর হচ্ছে এখন কি পেলে, হিমোপটাইসিস, কফিং আউট অফ ব্লাড, কাশির সাথে ব্লাড আসছে হার্ট ফেলিয়ার হলে। ঠিক আছে, এরপরে হচ্ছে টাইপ 1 নিউমোসাইট আর টাইপ 2 নিউমোসাইট। টাইপ 1 নিউমোসাইট হচ্ছে আমার সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, সিম্পল স্কোয়ামাস, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। স্কোয়ামাস মানে হচ্ছে এরকম চ্যাপ্টা থাকবে। এই চ্যাপ্টা যখন থাকবে কোনো কিছু, তখন কি ইজিলি আমার এয়ার এক্সচেঞ্জ হতে পারবে, এই জন্য সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম আমার অ্যালভিওলাতে দেওয়া থাকে, ইজিলি যাতে এক্সচেঞ্জ হতে পারে। আর হচ্ছে টাইপ 2 নিউমোসাইট হচ্ছে একটা হচ্ছে কিউবয়েড, কিউবয়েড শেপের একটা সেল। এরা কিন্তু এরকম স্কোয়ামাস না, স্কোয়ামাস না। এই কিউবয়েড টাইপের সেলের এরা হচ্ছে, দের ফাংশনটা কি, খুবই ইম্পর্টেন্ট, সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট ফাংশন, প্রোডাকশন অফ সারফেক্টেন্ট, প্রোডাকশন অফ সারফেক্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা না হলে আমার লাংটা কলাপস করে যেত। লাংটা মধ্যে যে হচ্ছে সারফেস টেনশনটাকে, এটা হচ্ছে প্রিভেন্ট করে রাখছে, এই সারফেস টেনশনটা কমিয়ে দেওয়ার কারণেই আমার হচ্ছে লাংটা কলাপস হচ্ছে না। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। আমি কি বলেছি তাহলে, হচ্ছে টাইপ 1 এর ফাংশন হচ্ছে গ্যাস এক্সচেঞ্জে সাহায্য করে, গ্যাস এক্সচেঞ্জ। টাইপ 2 হচ্ছে প্রোডাকশন অফ সারফেক্টেন্ট এন্ড প্রিভেনশন অফ দ্য, আরেকটা লিখে দিও, প্রিভেনশন অফ দ্য কোলাপস অফ দ্য লাং।
আর হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করবে বিভিন্ন ধরনের ডাস্ট আসে যদি, বা কোনো ধরনের যদি জীবাণু আছে, যেমন টিউবারকুলোসিস একটা বড় ধরনের সমস্যা বাংলাদেশে, যক্ষা, তার ব্যাকটেরিয়াকেই কিন্তু প্রথম কে খাবে? এই অ্যালভিওলার ম্যাক্রোফেজ। তোমার বডির মধ্যে ঢুকার আগে এই অ্যালভিওলার ম্যাক্রোফেজই হচ্ছে সেই টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াকে মেরে রেখে দিবে, যদি তোমার ইমিউন সিস্টেম ভালো হয়। আর না হলে তো পরে ব্লাডের মধ্যে চলে যাবে, আরো সমস্যা হবে, ওটা বাদ দিলাম। আচ্ছা, এরপরে আমি আরেকটা জিনিস দেখাতে যাচ্ছিলাম, যেটা ট্রাকিয়া, ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওলের মধ্যে পার্থক্য কি। ট্রাকিয়া, ব্রঙ্কাস আর ব্রঙ্কিওল। দেখো একটা জিনিস লক্ষ্য করো, যে প্রথমে হচ্ছে আমার যে কার্টিলেজ থাকে, কার্টিলেজ কাদের কাদের থাকে? এর থাকে, এর থাকে, এই ব্রঙ্কিওলের থাকবে না। এবং এর কার্টিলেজ দেখা যায় সি শেফটের, সি শেপ আকৃতির করে এভাবে থাকবে কার্টিলেজ গুলো। আর এই ব্রঙ্কাস যেটা, তাদের হচ্ছে ইনকন্টিনিউয়াস রিং বা প্লেট, প্লেট শেপ, বা ইনকমপ্লিট রিং শেপ, রিং শেপ। এরকম তোমার হচ্ছে এরকম রিং শেপ, ওটা হচ্ছে সি শেপ। এটা হচ্ছে এরকম ইনকমপ্লিট রিং এরকম, অথবা হচ্ছে প্লেট এরকম হয়ে বসে থাকবে এরকম। এরপরে হচ্ছে তোমার লাইনিং এপিথেলিয়াম, লাইনিং এপিথেলিয়াম। লাইনিং এপিথেলিয়াম দেখা যাচ্ছে যে আমি কি বলেছিলাম, সিউডো স্ট্রেটিফাইড, সিলিয়েটেড, কলামোনার এপিথেলিয়াম, সিউডো স্ট্রেটিফাইড, সিলিয়েটেড, কলামোনার এপিথেলিয়াম। আর এর ক্ষেত্রে দেখা যাবে হচ্ছে সিম্পল লো কলামোনার বা কিউবয়েডাল। তাহলে দুই ধরনের হতে পারে, সিম্পল লো কলামনার হতে পারে, অথবা হচ্ছে সিম্পল কিউবয়েডাল হতে পারে। আচ্ছা, এটা একটা জিনিস বলে নিই, তোমার তিন ধরনের তো জানো মোটামুটি যে এপিথেলিয়াম থাকে, একটা হচ্ছে স্কোয়ামাস, একটা হচ্ছে, এটা হলো না, এরকম হবে ঠিক, এই কিউবয়েডাল, আর একটা হবে হচ্ছে কলামনার। এই লো কলামনার যখন বলবো তখন বুঝবা যে এই কলামনার যে সাইজটা এটা একটু এরকম ছোট হয়ে যাবে, মানে কিউবয়েডের মতো কাছাকাছি চলে আসবে এইরকম। এই কিউবয়েড হয়নি, নট কমপ্লিটলি কিউবয়েড, বাট কাছাকাছি। এর জন্য এটাকে লো কলামনার বলছে, একদম লম্বা লম্বা এরকম পাবো না। এরপরের পার্থক্যটা হচ্ছে তোমার উম আর আর দরকার নেই মনে হয়, আর থাক। এই দুটো পার্থক্য বললেই হচ্ছে, যে কার্টিস থাকে, কার্টিস লাইনিং এপিথেলিয়াম কি, এই দুটো বললেই হচ্ছে, আর দরকার নেই। এরপরে হচ্ছে আর কোনো সমস্যা যেহেতু বলোনি তোমরা, তাহলে হচ্ছে আমি একটা লাস্টে একটা জিনিস দেখিয়ে আজকে ক্লাস শেষ করে দিই, সেটা হচ্ছে ব্রোঙ্কো পালমোনারি সেগমেন্ট। ব্রোঙ্কো পালমোনারি সেগমেন্ট তোমরা হচ্ছে বিডি চৌরিশিয়া বই, ওই বই থেকে পড়বা, ওই বইয়ের ছবিগুলো আঁকবা আর কি। ওই বইয়ের ছবিটা খুবই সুন্দর করে দেওয়া আছে, দেখি। এখানে বর্তমানে আমার কাছে নাই দেখানোর জন্য, তবে তোমরা ওখান থেকে ছবিটা আঁকা প্র্যাকটিস করবে, আমি একটু দেখিয়ে দিই তাহলে ইজিলি কিভাবে আঁকতে হবে ছবিটা। লাং আঁকবা কিভাবে, প্রথমে অ্যাপেক্স থেকে এভাবে শুরু করবা, কনিক্যাল ভাবে, এখানে এসে থেমে যাবে, থেমে এসে একটু উপরে দিবা, দেখো একই লাইনে না কিন্তু একটু উপরে, এখানে গিয়ে থামাবা, এর থেকে একটু পাশে, এ থামিয়ে দিবে, ঠিক আছে। এরপরে এই দুটোকে মিলিয়ে দিবা, এই হলো তোমার রাইট লাং। আর লেফট লাং সেম ভাবে, বাট একটা সমস্যা আছে, এখানে এসে থেমে আর একটু এইভাবে আসতে হবে, এইভাবে এসে এই যে এই পার্টটুকু কিসের জন্য রাখলাম, লিঙ্গুলার কারণে, এভাবে এনে আবার সেম ভাবে রেখে দিবা। আর হচ্ছে রাইট লাং আর লেফট লাং আঁকা বুঝলাম, যে রাইট লাং এর ক্ষেত্রে এই, আর লেফট লাং এর ক্ষেত্রে এই করে থেমে এই, এখানে একটা ফাঁক রেখে এই, এইভাবে লিখলাম। তারপরে আমরা একটা মোটা কালি দিয়ে লোবটাকে ভাগ করে দিব, আপার লোব, লোয়ার লোব এবং মাঝখানে কি মিডিল লোব। আর এই ক্ষেত্রে শুধু হচ্ছে কে আপার লোব,
শুধু আপার এবং লোয়ার লোব এভাবে ভাগ করে দিলাম। এরপরে যেটা করতে হবে তোমার বিভিন্ন ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টে ভাগ করব। হোয়াট ইজ ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, এটা আসলে আমার এখন জানতে হবে। ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট হচ্ছে স্ট্রাকচারালি সেপারেটেড এন্ড ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট, এই কথাটাই প্রথমে চলে আসবে। স্ট্রাকচারালি সেপারেটেড, স্ট্রাকচারে তারা আলাদা, তাদের কোনো স্ট্রাকচারের মধ্যে সম্পর্ক নাই। মানে তারা হচ্ছে বিভিন্ন সেপ্টাম দিয়ে ভাগ করা আছে, ফাইব্রাস সেপ্টাম বা কানেকটিভ টিস্যু যোজক কলা দিয়ে তারা একে অপরের থেকে পার্থক্য করা থাকবে। এই ধরো একটা সেগমেন্ট, এখানে এরকম সেগমেন্ট, তো এখানে এরকম অনেকগুলো সেপ্টাম থাকবে, সেপ্টাম দিয়ে তাকে ভাগ করে রাখবে, স্ট্রাকচারালি তাকে সেপারেট করে দিল এক জায়গা থেকে আরেক জায়গা। এই জন্য প্রথমে বলে দিচ্ছি স্ট্রাকচারালি সেপারেটেড। তারপরে কি বলছি, ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট। ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট, এক একজন ফাংশনালি আর একজন উপর নির্ভর করে না, নিজের মতো ফাংশন করে। ধরো যে প্রথম যে আছে এরকম, এই হচ্ছে এক, তারপর হচ্ছে এই হচ্ছে এক, এই হচ্ছে দুই, এই হচ্ছে তিন, এটা হচ্ছে তোমার অ্যাপিকাল অ্যাপিকাল ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। এই দুই যেটা আঁকলাম, দুই নাম্বারটা হচ্ছে তোমার পোস্টেরিয়র, আর তিন নাম্বারটা অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, পোস্টেরিয়র ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। এই অ্যাপিকাল ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট ধরো নিজের প্রথমে তো বললাম হচ্ছে সেপ্টাম দিয়ে পার্থক্য থাকবে, এই যে সেই সেপ্টামটা এঁকেছে, এর জন্য তারা স্ট্রাকচারালি সেপারেটেড হয়ে গেল এক, এবং সে ফাংশনেই ইন্ডিপেন্ডেন্ট। ধরো যে এই তিন নাম্বার অ্যান্টিরিয়র ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, এর ডিজিজ হয়েছে, এর ডিজিজ হয়ে মোটামুটি এইটুকু নষ্ট হয়ে গেছে। একটা জায়গায় যদি নষ্ট হয় তাহলে কি তোমার আশেপাশের জায়গাটুকু ফাংশনালি দেখা যাবে সে দুর্বল হয়ে পড়ছে, কিন্তু না, এই ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট থাকার উপকারিতা এটাই। এর সমস্যা হলে এ ওইভাবে প্রথম দিকেই তোমার ফাংশন লস হবে না, এ ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট, এ নিজের মতো সুন্দরভাবে ফাংশন চালিয়ে যাবে। এই কথাটাই এখানে বলছে যে স্ট্রাকচারালি সেপারেটেড এন্ড ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট ইউনিট অফ লাং টিস্যু এরিয়েটেড বাই এ সিঙ্গেল সেগমেন্টাল ব্রঙ্কাস। এরিয়েটেড মানে কি, এরিয়েটেড বানানো হচ্ছে এ ই আর, এটা বানানটা একটু দেখো, এ ই আর ই এ টি ই ডি, এরিয়েটেড বাই সিঙ্গেল সেগমেন্টাল মেন্টাল ব্রঙ্কাস। এই দেখো এখানে কি বললাম, স্ট্রাকচারালি সেপারেটেড ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট, এটা তো বুঝলে। ইউনিট অফ লাং টিস্যু, এটুকু সেলফ এক্সপ্লেনেটরি। এরিয়েটেড বাই মানে হচ্ছে এয়ার সাপ্লাই দিচ্ছে, এয়ার সাপ্লাই হচ্ছে বাই, এয়ার সাপ্লাই হচ্ছে বাই, যদি এক বাংলা ভাষা ইংলিশ ভাষা মিশে বলি, এয়ার সাপ্লাই হচ্ছে বাই এ সিঙ্গেল সেগমেন্টাল ব্রঙ্কাস। সিঙ্গেল সেগমেন্টাল ব্রঙ্কাস, এই যে একটা হচ্ছে তোমার সেগমেন্টাল ব্রঙ্কাস আমি আগে এঁকে আসলাম না, এই যে তোমার দেখিয়েছিলাম 10টা থাকবে প্রত্যেকটা সেগমেন্টাল ব্রঙ্কাস, এই যে সে সেগমেন্টাল ব্রঙ্কাস, একটা সিঙ্গেল সেগমেন্টাল ব্রঙ্কাস দ্বারা যেই এরিয়াটা সাপ্লাই হবে বাতাস দ্বারা, এবং তারা ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, স্ট্রাকচারালি তারা একে অপর থেকে সেপারেটেড থাকতে হবে। এটাই হচ্ছে আমার ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। এবং আমি বলেছিলাম যে সেগমেন্টাল ব্রঙ্কাস কয়টা থাকে, 10টা করে, দুই লাঙে। তাহলে দেখা যাবে যে তোমার ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টও 10টা করে থাকছে দুই লাঙে। তাহলে এইটুকু মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে। এখান দিয়ে তারপরে তোমরা ফাংশনটা পড়বা, তবে 10টাতে থাকে তোমাদের গাইড বই যেটা আছে আরিফসের, সেটা কিন্তু ভুল আছে তোমাদের, হচ্ছে রাইটের ক্ষেত্রে 10টা দিয়েছে ঠিকই, লেফটের ক্ষেত্রে মনে হয় 9টা দেওয়া, ওটা পড়বা না, ওটা ভুল, 10টা। আমি কি বলেছি, বিডি থেকে পড়বা, তোমাদের ছবি আঁকার সিস্টেম বিডি থেকে হবে। আমি মোটামুটি লাং দুটো আঁকা শিখিয়ে দিলাম, তোমরা এরপরে হচ্ছে এভাবে ভাগ করবা, এই দেখো 1 2 3, তারপরে এখানে হবে 4, 4 নাম্বার হচ্ছে মিডিল লোবের জন্য, 4 নাম্বার হচ্ছে তোমার ল্যাটারাল ল্যাটারাল ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, 5 নাম্বারকে মিডিয়াল ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। তারপরে এখানে এই তাহলে আপার যে লোব, আপার লোবে কয়টা পাচ্ছি, 3টা, আপার লোবে 3টা, মিডিল লোবে 2টো, আর লোয়ার লোবে থাকবে 5টা। এর জন্য আমি কিন্তু আঁকার সময় টারশারি ব্রঙ্কাস, এই দেখো লোয়ার লোবের জন্য যে টারশারি ব্রঙ্কাস 5টা এঁকেছি, 5 জনের জন্য 5টা। এটা কি হবে, আহ এই, তারপরে হবে হচ্ছে এই এখানে 6, এখানে হবে হচ্ছে তোমার 8, 9, 1 2 3 4 5 6 7, আর 7 বাদ যাবে 10। 7 হচ্ছে তোমার মিডিল, তোমার যদি মধ্যের থেকে যখন আঁকবো, এটা কিন্তু দুটো ভিউ দেখাতে হয়, একটা হচ্ছে তোমার ল্যাটারাল ভিউ, একটা মিডিয়াল ভিউ। এই রাইটটাকে যখন মিডিয়াল ভিউ আঁকবো তখন কিরকম হয়ে যাবে, এটা একটু আঁকা কঠিন, খুবই, শুধু কঠিন না, ভালোই কঠিন।
মিডিয়াল ভিউ কি থাকে, একটা হাইলাম থাকে। এই যে আমি হাইলামটা এঁকে দিলাম, এই হাইলামের নিচের এই জায়গাটায় আমরা হচ্ছে 7 পাবো। এটুকু আর আঁকলাম না, আঁকা তো মোটামুটি বুঝলে যে কিভাবে আঁকতে হয়। এই যে আপার এবং লোয়ার লোবে ভাগ করলাম, আর এখানে মিডিল লোবে ভাগ করে দিলাম। আপার লোব, মিডিল লোব, লোয়ার লোব, লোয়ার লোবের এখানে থাকবে 7। মিডিল ভিউ এ শুধু পাবো, শুধুমাত্র মিডিল দিকে পাবো। এর জন্য এর নাম কি? মিডিয়াল বেজাল। এই দেখো, এটা হচ্ছে 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে অ্যাপিকাল। অ্যাপিকাল। তারপর হচ্ছে যেটা হচ্ছে 8 নাম্বারটা হচ্ছে অ্যান্টেরিয়র বেজাল। 9 নাম্বার হচ্ছে ল্যাটারাল বেজাল, সরি মিডিয়াল বেজাল তো মধ্যে দিকে রাখলাম, ল্যাটারাল বেজাল। 10 নাম্বার হচ্ছে তোমার পোস্টেরিয়র বেজাল। আর মিডিয়াল বেজাল কি 7 নাম্বার, এটা হচ্ছে মিডিয়াল বেজাল। এই সেম জিনিস তোমার লেফট লাঙে, এই যে আঁকলাম যেটা, এই সেম জিনিস লেফট লাঙে আছে। এর জন্য আমি আর দেখালাম না, শুধুমাত্র এই লিঙ্কগুলার কারণে একটু আকার পরিবর্তন আসবে, এটা মনে রাখো। যে লিঙ্কগুলো আসছে এর কারণে একটু পরিবর্তন আসবে। এরপরে তোমাদের এখানে দুটো কোশ্চেন আসে ইম্পর্টেন্ট ধরে। আমি যেমন বললাম হচ্ছে ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট, এটা কি পড়ালাম? ব্রঙ্কো, ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট, যেটা হচ্ছে একটা ইউনিট অফ লাং, যেটা হচ্ছে এরিয়েটেড বাই, ওই সংজ্ঞাটা মনে রাখো। আর একটা সেগমেন্ট এরকম আছে, সেটার নাম কি? সেটা হচ্ছে ব্রঙ্কো ভাস্কুলার সেগমেন্ট। ব্রঙ্কোভাস্কুলার সেগমেন্ট না, সরি ইউনিট, ব্রঙ্কোভাস্কুলার ইউনিট। এই ব্রঙ্কোভাস্কুলার ইউনিটটা তোমাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে আমাকে জানিও। এটা শুধু বলে রাখলাম যে আরেকটা ইউনিট এরকম আছে, যদি না পড়ে বোঝো তাহলে আমাকে একটু বলো। আজকে এটা আর ধরলাম না। ব্রঙ্কো ভাস্কুলার ইউনিট আছে, এটা হচ্ছে একই জিনিস। আগে বলেছিলাম এরিয়েটেড বাই এ সিঙ্গেল সেগমেন্টাল ব্রঙ্কাস, আর এটা হচ্ছে ড্রেইনড বাই এ ইন্টারসেগমেন্টাল ট্রাইবুটারি অর পালমোনারি ভেইন। ড্রেইন বাই এন একটা ইন্টারসেগমেন্টাল ট্রাইবুটারি অফ পালমোনারি ভেইন। এই জিনিসটা যদি না বোঝো পরে আমাকে একটু বলো, আমি ওইভাবে ডিটেলস আর বললাম না। এখানে ক্ষেত্রে শুধু হচ্ছে এরিয়েটেড বাই সিঙ্গেল সেগমেন্টাল ব্রোঙ্কাস দ্বারা হয়েছে, আর এটা হচ্ছে ভেইন দ্বারা। ভেইনের জন্য যেটা, সেটা হচ্ছে ব্রোঙ্কো ভাস্কুলার ইউনিট, আর ব্রোঙ্কাসের জন্য হচ্ছে পালমোনারি ইউনিট। ঠিক আছে। এরপরে তোমরা ক্লিনিক্যাল দুটো জিনিস একটু পড়বা। একটা হচ্ছে তোমার হোয়াট ইজ রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এটা পড়ে নিও, সুন্দর করে দেওয়া আছে, এটা বোঝানোর তো কিছু নাই। এটা হচ্ছে তোমার সারফেক্টেন্ট ক্ষরণ হওয়ার আগেই যদি বাচ্চাকে জন্ম করা হয়, তাহলে সে দেখা যাবে তার সারফেক্টেন্টের পরিমাণ যেহেতু কম, লাংস দেখা যাবে কলাপস করে যাচ্ছে। কারণ আমরা একটু আগে পড়েছিলাম যে টাইপ 2 পালমোনারি, এই যে টাইপ 2 নিউমোসাইট কইসে, এই যে টাইপ 2 নিউমোসাইট, তার ফাংশন কি? সারফেক্টেন্ট ক্ষরণ শুরু করা। এবং আমরা কলেজে থাকতে পড়েছিলাম এই সারফেক্টেন্ট ক্ষরণ কত উইক থেকে শুরু হয়? 23 উইক সম্ভবত, পড়েছিলাম 23 উইক। কিন্তু এখন হয়ে যাবে এটা হচ্ছে 28 উইক। এখানে আমরা পড়বো 28 উইক। এটা মনে রাখো, 23 উইক আমরা সাধারণত বলি না। 23 উইক হচ্ছে 23 উইক কেন বলা হয় এবং 28 উইক কেন বলা হয়, এটা একটু জানতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা 28 উইকটা ব্যবহার করি। সারফেক্টেন্ট ক্ষরণ কিন্তু আরো আগের থেকে শুরু হয়েছে, 22 নাম্বার উইক থেকে মোটামুটি সারফেক্টেন্ট ক্ষরণের একটু পরিমাণ হয়। ধরো যে একটু একটু পরিমাণ সারফেক্টেন্ট হচ্ছে 28 উইকের মধ্যে, সেটা সম্পূর্ণ ডেভেলপ, মানে সব কয়টা সেল তৈরি হয়ে গিয়েছে, প্লাস সব সেল থেকে এখন সারফেক্টেন্ট ক্ষরণ হচ্ছে। টাইপ 2 নিউমোসাইট যেটা সবগুলো হয়ে ডেভেলপ করে ফেলেছে এবং সে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু করেছে, সেটা কত? 28 উইকে। এবং তারও আগের থেকে কিন্তু সারফেক্টেন্ট ক্ষরণ যে করছে না এমন না, ক্ষরণ করে, কিন্তু তখন এই 28 উইকের আগে সেটা সম্পূর্ণ না। এর সম্পূর্ণ না হওয়ার কারণে ইজিলি লাং কি কোলাপস করে যাচ্ছে, মানে হচ্ছে লাং কোলাপস। দেখো কোলাপসটা একটু দেখাই, আমাদের কোলাপস না দেখালে মানে বুঝছো না, বারবার আসছে শব্দটা। এই দেখো লাংটা চুপসে গিয়েছে, এই যে এইটা ভালো মতো বোঝা যাচ্ছে। এই লাংটা দেখো পুরো শ্বাস নেওয়ার কারণে পুরোটুকু ফুলেছে, কিন্তু এটা ফুলছে না, কারণ এটা কোলাপস করে গেছে। এর সারফেক্টেন্ট কম আছে, বা অন্য কোনো ডিজিজও হতে পারে, এটা সারফেক্টেন্ট কম আছে যেন চুপসে গিয়েছে, ফুল ফুল পুরোটুকু ফোলে না। এর কারণে কি হয়? তোমার রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, শ্বাসকষ্ট হয়। এই জিনিসটাই আমি বলছিলাম, যে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমে দেখা যাবে যে বাচ্চাদের, মেইনলি বাচ্চাদের হচ্ছে 28 উইকের আগে জন্ম হয়ে যায় যদি বাংলাদেশের প্রেক্ষাপটে, ডেভেলপিং কান্ট্রির প্রেক্ষাপটে, ডেভেলপিং,
কান্ট্রির প্রেক্ষাপটে 28 উইকের আগে সিক্রেট সে জন্ম হয়ে গেল। এর কারণে দেখা যাচ্ছে কি তার সম্পূর্ণ পরিমাণ, কমপ্লিট পরিমাণ সারফেক্টেন্ট ক্ষরণ হচ্ছে না। সারফেক্টেন্ট যখন ক্ষরণ হবে না, সারফেস টেনশন রিডিউস করতে পারবে না সে। এর কারণে সারফেস টেনশন বেড়ে যাওয়ার কারণে একে অপরকে আকর্ষণ করে রেখে তারা কলাপস করে যাবে, একে অপরের উপর কলাপস করে যাবে পুরো লাংটা। এর কারণে ভালো মতো শ্বাস না নিতে পারলে ফাইনালি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে আলটিমেটলি তার বাচ্চার ডেথ হতে পারে। এই জিনিসটা হচ্ছে তোমার রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। আর একটা নাম আছে এর, রেসপিরেটরি আরডিএস বলি আমরা, এআরডিএস ও বলি। এআর যখন চলে আসবে, আমরা তো জানি অ্যাকিউট, ACUT। আমরা অ্যাকিউট আর ক্রনিক তো বুঝি পার্থক্য। অ্যাকিউট মানে হঠাৎ, সাডেন অনসেট অফ এ ডিজিজ, আর ক্রনিক মানে অনেকদিন ধরে গ্র্যাজুয়াল ডেভেলপ হয়েছে, তাই তো? তাহলে আরডিএস বা এআরডিএস বলি। এর আরেকটা নাম হচ্ছে হায়ালিন মেমব্রেন ডিজিজ। হায়ালিন মেমব্রেন ডিজিজ, এটা মনে রাখো। তাহলে এখন যেটা কোশ্চেন তোমাদের, 23 উইক বাদ দিলাম কেন? 23 উইক হচ্ছে ডেভেলপড কান্ট্রির জন্য। 23 উইক, 22 উইক, 24 উইক এগুলো ব্যবহার করে, কারণ তাদের হচ্ছে বাচ্চা যদি 23 উইকেও জন্মে থাকে, দেখা যায় যে সারফেক্টেন্ট তো কিছু পরিমাণ আছে, বাকিটুকু আমার লাংসের যে শ্বাস নেওয়ার ক্যাপাসিটি, সেটুকু আমরা মেশিনের মাধ্যমে তাকে চালিয়ে দিব। এর কারণে উন্নত মেশিনের কারণেই তাদের 23 উইক থেকে বাচ্চা জন্মানোর পরও তাদেরকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়। এর কারণে আমরা আগে যে কলেজের বইয়ে 23 উইক পড়েছিলাম হয়তো। এখন 28 উইকটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি বাংলাদেশের জন্য। 28 উইকের হচ্ছে কমপ্লিট সিক্রেশন হওয়া শুরু হবে, কমপ্লিট ডেভেলপমেন্ট হয়ে যাবে টাইপ 2 নিউমোসাইটের। এর কারণে এরপরে আমার হচ্ছে মেশিনও লাগবে না এরপরে, কিন্তু এর আগে হলে বাংলাদেশের যে প্রেক্ষাপটে তাকে আর বাঁচানো সম্ভব নাও হতে পারে। এর বিভিন্ন, এখন বর্তমানে যেহেতু ঢাকায় উন্নতি হয়েছে, দেখা যাবে 26-25-এও বাঁচানো যায়, কিন্তু 28 হচ্ছে একদম পারফেক্ট বাংলাদেশের জন্য। এই গেল। আর হচ্ছে আর একটা ক্লিনিক্যাল কথাবার্তা বলছিলাম, যে ক্লিনিক্যাল ক্লিনিক্যাল টপিক, 1 নম্বর গেল এআরডিএস। আর একটা জিনিস হচ্ছে তোমার, আহ, যখন শুয়ে থাকে বিভিন্ন বেড রিটেন পেশেন্ট, দেখা যায় যে অনেক দিন ধরে ডিজিজ হয়েছে, সে অনেক দিন ধরে শুয়ে আছে। শুয়ে থাকার কারণে তার নির্দিষ্ট দুটো জায়গায় তোমার ডিজিজ ডেভেলপ করে। একটা হচ্ছে পোস্টিরিয়র সেগমেন্ট অফ আপার লোব, এই যে আমি একটু আগে এঁকেছিলাম পোস্টিরিয়র সেগমেন্ট অফ আপার লোব, এই পার্টটুকু। আর একটা হচ্ছে তোমার অ্যাপিকাল সেগমেন্ট অফ লোয়ার লোব, এইটুকু। এইখানটা আমরা যখন শুয়ে থাকবো, এই পার্টটুকু দেখা যাবে সবচেয়ে ডিপেন্ডেন্ট অবস্থা। ডিপেন্ডেন্ট, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট পার্ট, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিপেন্ডেন্ট পার্ট? ডিপেন্ডেন্ট পার্ট মানে গ্র্যাভিটির কারণে যেই পার্টটুকু সবচেয়ে বেশি নিচে থাকবে সেটুকুই হচ্ছে ডিপেন্ডেন্ট। তোমার দাঁড়িয়ে থাকলে তোমার মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট হচ্ছে তোমার পা। পায়ের উপর সব গ্র্যাভিটি চাপ, মানে ওই পার্টে তোমার হচ্ছে সব ওজন দেহের, যে ভর সেটা হচ্ছে মাটির দিকে ট্রান্সফার হয়ে যাচ্ছে। ওটা হচ্ছে তোমার মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট। শুয়ে থাকলে তোমার পিঠ, বসে থাকলে তোমার হচ্ছে যে বাটকের, বাটকটাই হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট পার্ট। এরকম বিভিন্ন ডিপেন্ডেন্ট পার্ট আছে। এরকম বডির মধ্যে বিভিন্ন ক্যাভিটি যে আছে তাদেরও ডিপেন্ডেন্ট পার্ট আছে। বডি ক্যাভিটি তো আমার হচ্ছে থোরাসিক ক্যাভিটি তো আমার পা পর্যন্ত এক্সটেন্ড করে না, তারও তো একটা ক্যাভিটির একটা লেয়ার আছে। তারপর লাংয়েরও দেখা যাচ্ছে যে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট। শুয়ে থাকলে দেখা যাচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট পার্টকে পোস্টেরিয়র আর হচ্ছে অ্যাপিকাল, এই দুটো সেগমেন্ট। তাহলে যে অনেকদিন ধরে বেড রিটেন, ক্যান্সার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, পা কাটা, অ্যাম্পুটেশন, টিবি বা বিভিন্ন ধরনের ম্যাল নিউট্রিশন, স্টারভেশন, এরা শুয়ে আছে অনেকদিন। শুয়ে থাকার কারণে দেখা যাবে অ্যাসপিরেশন হয়ে যেতে পারে বিভিন্ন ইনফেক্টেড ম্যাটেরিয়াল। মানে ধরো যে খেতে গিয়েছিল, বেকা হয়ে একটু উঠে গলাটা উঁচু করে একটু খেতে গিয়েছিল, এই খাওয়ার সময় হয় তার সেটা শ্বাসনালীর মধ্যে ঢুকে গেল, অথবা তার হচ্ছে ওই শুয়ে থাকার কারণে বিভিন্ন যদি পেটের কারবার হয়, তখন দেখা যাবে সেটা ভমিটিং এর মাধ্যমে উপরে উঠে এসে ওর ওই শ্বাসনালীতে ঢুকে যাচ্ছে। এই কারণে বা অনেক কারণে, অনেক কারণে, এটা হচ্ছে দুটো উদাহরণ দিলাম বোঝার জন্য। অনেক কারণে এই ইনফেক্টেড ম্যাটেরিয়াল অ্যাসপিরেশন হয়ে যেতে পারে। অ্যাসপিরেশন মানে হচ্ছে তোমার শ্বাসনালীর মধ্যে ঢুকে গেল। এর কারণে দেখা যাবে হচ্ছে ডিজিজ হবে। কি কি ডিজিজ? অ্যাসপিরেশন নিউমোনিয়া, নিউমোনিয়া তো তোমরা জানো। আর অ্যাসপিরেশনের কারণে যে নিউমোনিয়াটা হলো, এই যে বিভিন্ন আমার শ্বাসনালীর মধ্যে ঢুকে গেল বেড পেশেন্টের খাওয়ার সময় অথবা হচ্ছে বমি করে দিলে, এটার জন্য অ্যাসপিরেশন নিউমোনিয়া তার নাম। একটা ডিজিজের নাম কি? অ্যাসপিরেশন নিউমোনিয়া। আর 2 নম্বর ডিজিজের নাম লাং অ্যাবসেস। ওখানে যদি নিউমোনিয়া হলো, নিউমোনিয়ার তে কি থাকে? ব্যাকটেরিয়া থাকে। হোয়াট ইজ নিউমোনিয়া? ইনফেকশন এন্ড ইনফ্লামেশন অফ লাং টিস্যু। এই ওখানে কি থাকে? ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়া কি করবে?
তাকে যুদ্ধ করার জন্য হোয়াইট ব্লাড সেল আসবে, হোয়াইট ব্লাড সেলের ক্লাস তোমার করে ফেলেছো, হোয়াইট ব্লাড সেল এসে তাকে ধ্বংস করে দিবে, ধ্বংস করে দিয়ে নিউট্রোফিল নিজে মরবে, ব্যাকটেরিয়া থাকবে এবং কিছু সেলুলার ডেব্রি থাকে, ডেব্রি, এটা আর ব্যাখ্যা করলাম না। হোয়াট ইজ সেলুলার ডেব্রি? সেলের ভাঙা অংশ। এই তিনটা মিলে একটা সাদা রঙের জিনিস তৈরি করলো, নাম কি? পাস। এই পাসটা হচ্ছে একটা ক্যাভিটির মধ্যে যখন আবদ্ধ থাকবে তার নাম হয়ে গেল লাং অ্যাবসেস। লাং অ্যাবসেস। তাহলে এই দুটো রোগ হতে পারলো। ইনফেক্ট ইনফেক্টেড ম্যাটেরিয়াল যদি অ্যাসপিরেশন করে নি, ইনফেক্টেড ম্যাটেরিয়াল অ্যাসপিরেশন, নট ইনফেক্টেড অ্যাসপিরেশন। এইটুকু তো ক্লিয়ার মেকানিজম। এবং এটা সবচেয়ে বেশি কোথায় হয়? এই যে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য লাং, যখন আমরা শুয়ে থাকি সুপাইন পজিশনে, সেটা হচ্ছে পোস্টেরিয়র সেগমেন্ট অফ দ্য আপার লোব এবং অ্যাপিকাল সেগমেন্ট অফ দ্য লোয়ার লোব। তাহলে এই মোটামুটি তোমাদের যা ব্যাখ্যা করার। এছাড়া তো তোমাদের আহ আর কিছু নাই এখানে, আরো অনেক কিছু আছে। মানে কি বলবো, কয়েকটা ছোটখাটো জিনিস ইম্পর্টেন্ট আছে। আমি যদি এখন প্রথম থেকে তোমাদের সাজেশন দিই, আমার সামনে বইটা আছে, আমি একটু সাজেশন দিই। তোমরা প্রথমেই হচ্ছে প্লুরার যে পার্টস, প্লুরার পার্টস গুলো পড়বা, যে ভিসেরাল প্লুরা এবং হচ্ছে প্যারাইটাল প্লুরার কি কি পার্ট আছে, এবং তার সাথে ব্লাড সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, নার্ভ, ইনফিনিটিস্টার, ইনফিনিটিস্টার। তাহলে হচ্ছে প্লুরার, প্লুরা থাকলে ব্লাড সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, নার্ভ সাপ্লাই, খুবই ইম্পর্টেন্ট, ভালো মতো পড়বা। এরপরে যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে পালমোনারি লিগামেন্ট, আর হচ্ছে সুপ্রাপ্লুরার মেমব্রেন বা সিপসন মেমব্রেন। এটার এখানের মধ্যে যে সিপসন মেমব্রেন বা সুপ্রাপ্লুরার মেমব্রেন, এইটা বেশি ইম্পর্টেন্ট। পালমোনারি লিগামেন্টটা ওভাবে আসে না, তাও হচ্ছে পড়ে রাখবা। এরপরে যে জিনিসটা পড়বা, রেসেস গুলো পড়বা, কোস্টো ডায়াফ্রাগমেটিক রেসিস, কোস্টো মেডিস্টাইনাল রেসিস, তাদের ফাংশন কি, তাদের এক্সটেনশন কতটুকু। এটা হচ্ছে ভাইবাতেও যদি যেমন ইম্পর্টেন্ট, রিটেনে তো আরো বেশি ইম্পর্টেন্ট। ছবি আঁকা শিখবা অবশ্যই, সিপসন ফ্যাসার ছবিটা আঁকা শিখবা, সিপসন ফ্যাসার ছবি আঁকবা, আর হচ্ছে রিসেস গুলো ছবি আঁকা শিখবা। আমি তো দেখিয়ে দিয়েছিলাম তোমাদের রিসিস আঁকার ছবিটা কিভাবে রিসিস আঁকতে হয়, নিচের দিকে জাস্ট এক্সটেনশন করে দিলে রিসিসটা আঁকা হয়ে যাবে মোটামুটি। এরপরে যেটা হচ্ছে তোমাদের আসতে পারে ওইভাবে, উম সেটা হচ্ছে তোমার অ্যাসপিরেশন অফ প্লুরাল ফ্লুইড, সেটা হচ্ছে প্যারাসিনথেসিস থোরাসিস। এটা আমি আজকে টাচ করিনি যেহেতু কেউ বলেনি এরকম সমস্যা। খুবই সহজ কনসেপ্ট, যে হচ্ছে প্লুরার মধ্যে আমি কি বলেছিলাম, যখন হচ্ছে ফ্লুইড জমে যাবে সেটাকে আমরা কি বলি? প্লুরাল ইফিউশন। সেখান থেকে যদি এখন এই প্লুরাল ফ্লুইডটাকে তো বের করে আনতে, এই বের করে আনার প্রক্রিয়াটাই হচ্ছে অ্যাসপিরেশন, মানে হচ্ছে বের করে আনা। এই অ্যাসপিরেশন অফ প্লুরাল ফ্লুইড কেই আমরা বলছি হচ্ছে প্যারাসিনথেসিস থোরাসিস। আর হচ্ছে যদি অ্যাসপিরেশন অফ প্লুরাল ফ্লুইড না করে পেরিকার্ডিয়াল ফ্লুইড যদি করি, আমার হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশনও হতে পারে, পেরিকার্ডিয়ামের লেয়ারের মধ্যেও জমা হতে পারে, তখন তাকে আমরা কি বলবো? পেরিকার্ডিও সেন্টেসিস। প্যারাসিনথেসিস থোরাসিস আর পেরিকার্ডিও সেন্টেসিস দুটো আলাদা জিনিস। এরপরে লাং থেকে কি কি পড়বা? লাং থেকে পড়বা হচ্ছে ব্লাড সাপ্লাই অফ লাং, ভেনাস ড্রেনেজ অফ লাং, তারপর হচ্ছে নার্ভ সাপ্লাই অফ লাং, তারপরে অবশ্যই হাইলাম এবং রুট, খুবই ইম্পর্টেন্ট ভাইবার জন্য, একদম ইনফিনিট ইম্পর্টেন্ট। ভাইবার জন্য ইম্পর্টেন্ট, ইনফিনিট। ভাইবার জন্য অবশ্যই কি কি পড়তেই হবে এটা তো তোমরা জানো একটা ভিসারের জন্য। তার সারফেস বর্ডার পার্টস, তারপরে যদি কোনো ধরনের মার্কিংস থাকে, অ্যানাটমিক্যাল মার্কিংস, ওগুলো জানতে হবে, ওইটা দেখতে হবে। এরপরে হচ্ছে তোমার অবশ্যই পড়তে হবে এরপরে যেটা, সেটা হচ্ছে রাইট লাঙে কেন বেশি ইনফেকশন হয়। তারপর হচ্ছে ড্র এন্ড লেভেল দা ব্রঙ্কিয়াল ট্রি, যেটা আমি হচ্ছে আঁকলাম মোটামুটি, ওটা আঁকলেই হচ্ছে। এবং পরপর বলতে হবে কি কি পার্টস থাকে। তারপরে হচ্ছে তোমার বিভিন্ন যে সেল থাকে ট্রাকিও ব্রঙ্কিয়াসের মধ্যে, যে কন্ডাক্টিং পার্ট আর হচ্ছে যে রেসপিরেটরি জোন আর কন্ডাক্টিং জোনে বিভিন্ন পার্টের যে সেল গুলো থাকে, ওটা খুবই ইম্পর্টেন্ট। এরপর রেসপিরেটরি ইউনিট, আর হচ্ছে আহ আর একটা নাম আছে রেসপিরেটরি ইউনিট, বা হচ্ছে তোমার কি জানি আরেকটা নাম, আচ্ছা একটা হচ্ছে রেসপিরেটরি ইউনিট, এটা পড়বা। আর একটা পড়বা হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন বা হচ্ছে এয়ার ব্লাড ব্যারিয়ার। দুটো আলাদা জিনিস কিন্তু, একটা হচ্ছে রেসপিরেটরি ইউনিট বা পালমোনারি ইউনিট, এটা পড়বা। আর একটা পড়বা হচ্ছে এয়ার ব্লাড ব্যারিয়ার বা হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন, দুটো আলাদা জিনিস, পড়ে ফেলবা। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে যদি বলতে হয়, সেটা হচ্ছে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। আঁকা, ছবি আঁকা একদম ইম্পর্টেন্ট। তোমাদের ধর যে ফার্স্ট কার্ডে এটা আসবে, এরকম ইম্পর্টেন্ট। তারপরে এআরডিএস, যেটা হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এই কয়টা পড়লেই হচ্ছে। তারপরে অ্যানাটমিক্যাল ডেড স্পেস, এই জিনিসটা একটু দেখে রেখো, তাহলেই হচ্ছে মোটামুটি এই। তাহলে আজকে লাং আর প্লুরাল কাজটা এখানেই শেষ করি।